নাকি আমার স্লাইড দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ক্লাস কবে থেকে শুরু হয়েছে? হ্যালো, আমার কথা কি ভেঙে ভেঙে আসতেছে নাকি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে। 15 তারিখ থেকে। আচ্ছা, আর আপনারা আমাদের একটু ক্লাস আপনারা একটু রেসপন্স করবেন। আপনাদের আপনাদের আজকে ক্লাস কিন্তু বিজনেস ফাইন্যান্স এন্ড টেকনোলজি, ঠিক আছে? তো এটা তো একটা কাইন্ড অফ থিওরিটিক্যাল সাবজেক্ট। এখানে আমরা ডিসকাশন মতো করে পড়াশোনা করলে এটা একটা বেনিফিটটা পাওয়া যাবে আর কি। এবং উম, এটা কোনো ম্যাথ ক্লাস না যে আপনাকে আমি ম্যাথ করাবো আপনিও ম্যাথ করবেন আমার সাথে। ইটস এ থিওরি, ফুল থিওরি সাবজেক্ট। মানে সিএ তে যে দুইটা সাবজেক্ট থিওরি আছে, একটা হচ্ছে আইটি আর একটা হচ্ছে আপনার এইটা। এই দুইটা কিন্তু তাহলে স্যার এখানে কি কমপ্লিট কোনো ম্যাথ আসে না? না। এখন পর্যন্ত আমরা দেখি নাই, বাট আগে ম্যাথ আসতো, এখন একটু ম্যাথটা কমে গেছে। তারপরও আসলে কি বলে, দেখি আমরা কোনো কিছু পাই কিনা। বাট সিলেবাসে ম্যাথ দেখলাম না। সিলেবাসে ম্যাথ এখন আর আসেও না। রিসেন্টলি ছেলেপেলাদের সাথে কথাবার্তাও বললাম, তো এখন ম্যাথ এখনো ফেস করে না। ঠিক আছে, এখন পিওরলি আসসালামু থিওরিতে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার লাস্ট রিসেন্ট এক্সামে নাকি ট্রু ফর মার্কের ম্যাথ আসছিল। তাই? এইটা আসলে আইসিবি তো বুঝিনি। আমাদের আসলে কোন সিলেবাস টিলেবাস বললে তো কোনো আসলে কোনো ইয়ে নাই। বই একটা আমাদের আছে ঠিকই, বাট ইটস নট লাইক যে আমরা ব্লাইন্ডলি, বই হচ্ছে আমাদের একটা গাইডলাইন, ঠিক আছে? ইটস নট লাইক যে 100% কোশ্চেন উইল বি কাম ফ্রম দ্য বুক, বুঝতে পারছেন? তো দেয়ার ইজ এ পসিবিলিটি, পসিবিলিটি তো আছেই, বাট তো 2 3 মার্ক 4 মার্কের কোশ্চেন তো আর আমাদের এফেক্ট করবে না। বাট 90% যদি চিন্তা করি তাহলে ইটস থিওরি সাবজেক্ট। 90 থেকে 95%। 4 5 মার্ক 2 3 মার্কের একটা ম্যাথ থাকতে পারে, এটা মাঝে মাঝে টেস্ট করে হয়তো। আর প্রবলেমটা হচ্ছে এখন তো আসলে কোশ্চেন বের হয়নি। তো যতটুকু আমরা শুনি স্টুডেন্টদের থেকে, ততটুকুই আমরা বেজের উপরে আমরা বুঝি যে কোশ্চেন কি কি টাইপের আসে। আমাদের সময় যখন আমরা পরীক্ষা দিতাম তখন তো আসলে ইট ওয়াজ এ, আপনার কি বলে, সাবজেক্টিভ এক্সাম। আমরা লিখতাম 2 ঘন্টা, বুঝছেন? জি স্যার, তো তখন তো রিটেন এক্সাম ছিল আপনাদের। হ্যাঁ হ্যাঁ, রিটেন এক্সাম ছিল। তো এখন, এখন তো রিটেন এক্সাম এখন তো কালকে ওই দিন দেখলাম আইটি এক্সাম আপনাদের মতো 25টা কোশ্চেন। আমি জানতাম না আসলে। খুব দ্রুতই অনেক বড় চেঞ্জ চলে আসছে, হ্যাঁ। তো এখন আসলে আর ওই লেভেলের টাফনেসটা নাই। এটা সরি টু সে, আপনাদের তো কষ্ট লাগবে যে স্যার পাশ করে গেছে দেখে বলতেছে। না, আসলে তাই না। আগে একটা সার্টিফিকেট লেভেল স্টুডেন্টেরও, পাস করা স্টুডেন্টেরও একটা ভ্যালু ছিল। এখন এটা লেভেলটা এত ইজি হয়ে গেছে যে এখন এটা আসলে এটার এখন লেভেল টেবল ধরা হয় না। আপনাকে এখন মিনিমাম সেকেন্ড লেভেল পাস করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু জাস্টিফাই ইউর ওর্থ, হ্যাঁ। তো কিন্তু স্যার কিন্তু বল। স্যার যে এসিএ তো অ্যাভেলেবল হচ্ছে না, মাত্র আপনার হ্যাঁ, 30 জন 40 জন। এসিএ এসিএ তো অ্যাভেলেবল হচ্ছে না, মাত্র 30 জন 40 জন পাস করাচ্ছে ফাইনালি। তো ভাই পাস তো কম করাইতে হবে। বেশি পাস করলে তো সিএর দাম থাকবে না, এটা তো বুঝতে হবে আপনার। এটা তো অন্যান্য ডিগ্রির মতো না। এটা তো আহ, মানে আরো 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 কয়েকটা ডিগ্রি বাজারে আছে, নাম বললাম না। এই ক্লাস আবার রেকর্ড হয় এগুলো। ওইসব ডিগ্রির মতো তো আমাদের ডিগ্রি না রে ভাই। আমাদের ডিগ্রির ভ্যালু আছে। স্যার দেখা যাচ্ছে যে হ্যাঁ, এত পরিশ্রম করে পড়লাম, পরীক্ষা দিলাম, এখন ইচ্ছাকৃত ভাবে যদি আবার পার্সেন্টেজে সিদ্ধান্ত নিল যে না 4% বা 5% নিব, তাহলে ডিটেকশন করতে করতে দেখা যাচ্ছে আমার ভাগ্য বা অন্য কারো ভাগ্য মধ্যে ওটা নিল না, তো শেষ। ও আচ্ছা, একটু একটু ওয়েট করেন। আমি একটু হেডফোনটা কানেক্ট করি। আমি আসলে দেন না কথা পরীক্ষা আগে। আমি একটু দেন না, কম দেন না শুনতেছি একবার। আপনাদের কথা। এনিওয়ে, হেডফোনটা কানেক্ট করি। 1 মিনিট। খুদাই মুখস্থ কথা বললে লাভ আছে?
একটা কথা শুনুন, একটা অঘটন ঘটছে আর কি, বুঝতে পারছেন? আমি আপনাদের জন্য স্লাইড বানাইছি, আহ, তারপরে এখন স্লাইডটা দেখি যে ডিলিট হয়ে গেছে, বুঝতে পারছেন? তারপর এখন আবার নতুন করে স্লাইডটা বানানো লাগছে। আচ্ছা, আপনারা কি কেউ আমার প্রি আইডি হিসেবে ক্লাস করছেন? না স্যার, আমি দুই তো একজন করি। তো লিস্ট থাকা উচিত। স্যার আমি করছি। হ্যাঁ, তো ভেরি গুড, হ্যাঁ আমি করছি। নাইস। তা আজকে আপনাদেরকে একটা জিনিস বলি, ভাবছিলাম বলবো না, তাও ভাবলাম যে বলি। আজকে আমার সার্টিফিকেট লেভেলে ফার্স্ট ক্লাস, আমি আজকে প্রথম ক্লাস পাইছি ফার্স্ট সার্টিফিকেট লেভেলে। তো আপনাদেরকে দিয়ে আমার যাত্রা শুরু আর কি। আমি অনেক কষ্ট আপনার ইয়েটা বানাইছিলাম, স্লাইডটা বানাইছিলাম না, এখন ল্যাপটপ খুলে দেখে স্লাইডটা খুঁজে পেয়েছি। যাক, এখন আবার নতুন করে বানাইছি, এটা একটু হয়তো গরমিল থাকতে পারে। নেক্সট, আপনি হেডফোন কানেক্ট করছে, আপনারা আমাকে শুনতে পারেন কিনা একটু বলবেন তো ক্লিয়ারলি। স্যার জি শোনা স্যার, যাচ্ছে। আপনাকে শোনা জি যাচ্ছে। স্যার, আপনার শোনা কথা যাচ্ছে। শুনছি, স্বাগত। আচ্ছা, বিজনেস ফাইন্যান্স টেকনোলজির চ্যাপ্টার 14টা, এর মধ্যে তাসনবা আপু আর আমি ডিভাইড করে নিছি, উনি 7টা, আমি 7টা, আমি প্রথম 6টা, লাস্টের একটা নিব, আর উনি মাঝখানের 6টা নিবে। তো আমার পার্টে কোনো থিওরি, আমার পার্টে কোনো ম্যাথ নাই, ওনার পার্টে ম্যাথ আছে কিনা নিড টু সি, আসলে ওনার পার্টে কোনো ম্যাথ ট্যাথ আছে কিনা। চ্যাপ্টারের ভিতর, ম্যাথ তো বইয়ের ভিতর কোনো ম্যাথ করাচ্ছেন, দেখলাম না। ম্যাডাম তো এখন বলেছে ম্যাথ ম্যাথ যদি আসে, করাচ্ছেন। সেটা সেটা আপনার টোটালি হইতেছে স্যারের মন চাইলে, যিনি কোশ্চেন করতেছেন উনি যদি মনে চায় যে না ম্যাথ দিয়েই ছাড়বো আমি, তাহলে তাকে স্কট নেই। বাট ইটস এ ফুল থিওরি। এখানে যে চ্যাপ্টার গুলো আমি দেখতেছি, আমি এখানে ম্যাথ দেওয়ার কোনো কিছু অপশন আমি দেখতেছি না, দিলে টোটালি বাইরে থেকে দিতে হবে। তো প্রথম 6টা চ্যাপ্টার এর মধ্যে আজকে প্রথম চ্যাপ্টার শেষ করব। আপনারা আপনারা কি কেউ বলতে পারেন যে টোটাল কয়টা ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? নো স্যার, স্যার মেবি 20টা করে। 15টা। স্যার আমি তো দেখেছি 10টা শুনতে 10টা পাচ্ছেন করে, না মানে আমাকে? দুইজন আছে, একজনের 10টা করে। 10টা 20টা করে ক্লাস স্যার। হবে। হ্যালো। শুনতে পাচ্ছেন আমাকে? লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। জি স্যার, দেখা যাচ্ছে। ওই Okay. স্যার। এখন আমার চেহারা দেখতে পাচ্ছেন, আমার স্লাইড। ডিসপ্লেও দেখা যায় আপনার গ্লাস। হ্যাঁ। আচ্ছা, তো পড়াশোনা শুরু করি কিছুটা টুকটাক। আহ, সে ভিডিও অন থাকলে আমি কমফোর্টেবল ফিল করি, ভিডিও অন ছাড়াই ক্লাস। অনলাইন ক্লাসে একটা সুবিধা আছে না, যে একজন একজন ভিডিও অন করে রাখছেন, ঘুমায় ঘুমায় ক্লাস করতেছেন, এর একটা সুবিধা। ঘুমায় ঘুমায় ক্লাস করা অনলাইন সিস্টেম ক্লাস কি করে?
আচ্ছা, তো শুরু করি। তো একদম বেসিক চ্যাপ্টার গুলো, একদম শুরুর দিকের গুলো একদম প্রিটি বেসিক। আপনি যদি দেখেন এখানে অর্গানাইজেশন একটা সংজ্ঞা দেয়া আছে, হ্যাঁ, এবং অর্গানাইজেশনে কিছু এলিমেন্টের কথা বলা আছে। তো সিম্পলি হোয়াট ইজ অর্গানাইজেশন? অর্গানাইজেশন ইজ এ গ্রুপ অফ পিপল, হ্যাঁ, ওয়ার্কিং টুগেদার টু অ্যাচিভ এ শেয়ার্ড গোল। ঠিক আছে, একদম মানে জেনারেল টার্মে যদি বলি যে একটা অর্গানাইজেশন হচ্ছে কিছু লোকজন একসাথে কাজ করবে, তাদের একটা গোল থাকবে, তারা কিছু রিসোর্স এটার মধ্যে ইনভেস্ট করবে, লাইক এর মধ্যে মানুষ থাকবে, সময় থাকবে, টাকা পয়সা থাকবে, এবং একটা স্ট্রাকচার্ড ওয়েতে তারা এটাকে ইউজ করবে, সো দ্যাট মানে এটা একটা কালেকটিভ ইন্টারেস্টের মাধ্যমে এটা একটা অর্গানাইজেশন বিল্ড আপ করে। একটা একটা কি বলে, একটা ফুটবল টিমের কথা চিন্তা করেন। ফুটবল টিমে সবার একটা অবজেক্টিভ আছে। ইটস নট এন অর্গানাইজেশন, বাট বোঝার সুবিধার্থে যে এখানে যে টার্মগুলোর কথা আমি বলছি, এখানে কি হয়, এখানে একটা গোল থাকে সবারই একটা মানে গোলটা হচ্ছে কি ম্যাচটা জিতবে। ঠিক আছে, তারপর সবার একটা রোল থাকে। হ্যাঁ, একটু আগে বলছিলাম একটা একটা শেয়ার্ড একটা গোল থাকে সবার, এবং আম, এবং সবার একটা রোলও থাকে। রোলটা কি, সবাই একজন স্ট্রাইকার থাকবে, একজন গোলকিপার থাকবে, আবার যিনি কোচ উনি হচ্ছেন ম্যানেজার। আর একটা একটা স্ট্রাকচারের মধ্যে থাকবে। স্ট্রাকচারটা কি, যে 11 জনের বেশি হওয়া যাবে না, একটা 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 মাঠের একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারি বাইরে হওয়া যাবে না। আহ তারপর গোল কোথায় করতে হবে, দিস ইজ অর্গানাইজেশনের ক্ষেত্রে সেটা সেম। অর্গানাইজেশনে কি হয়, অর্গানাইজেশনে বিভিন্ন মানে কয়জন টিম মেম্বার থাকবে ফুল একটা কোম্পানিতে, এটা নির্দিষ্ট না, কিন্তু ছোট কোম্পানি হলে ছোট, কিছু কম কম লোকজন, বেশি বড় কোম্পানি হলে বড় লোকজন থাকে। তারপরে এদের একটা কালেকটিভ গোল থাকে, গোলটা হচ্ছে যে আমরা প্রফিট করব, আমাদের কস্ট কম থাকবে, হ্যাঁ, যেখানে সবার সময় ইনভেস্ট করে, টাইম ইনভেস্ট করে, টাকা পয়সা ইনভেস্ট করে। তো দিস ইজ দ্য ডেফিনেশন অফ আপনার কি বলে অর্গানাইজেশন। এবং এই অর্গানাইজেশনের ডেফিনেশনের মধ্যে চারটা পার্ট আপনি দেখতে পাবেন। একটা হচ্ছে সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট, একটা হচ্ছে কন্ট্রোল পারফরমেন্স, একটা হচ্ছে কালেকটিভ গোলস, একটা হচ্ছে ডিফাইন্ড বাউন্ডারি। তো বইয়ে কিছু এক্সাম্পল দেয়া আছে। এই বইয়ের এক্সাম্পল যদি আমরা দেখি যে এই এই চারটা দিয়ে কেন অর্গানাইজেশনের ডেফিনেশনটা তারা ডিসক্রাইব করছে। ফার্স্ট অফ অল সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, যদি আপনি একটা আমি বইয়ের এক্সাম্পলটাই ডিসকাস করি। সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট বলতে বোঝাচ্ছে যে ইন্ডিভিজুয়াল তারা একসাথে একত্রিত হবে একটা পারপাসের কারণে। যদি গাড়ির এক্সাম্পল দিই, গাড়ির ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটা এক্সাম্পল দিচ্ছে, ফোর্ড কোম্পানি। ফোর্ড কোম্পানি করে কি, ফোর্ড কোম্পানির লোকজন সবাই বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন একত্রিত হয়ে তাদের মেইন পারপাসটা হইতেছে যে তারা একটা গাড়ি বানাবে। তাদের মিলিত হইতে হবে, একা একা কাজ করলে হবে না, যে বাসায় বসে ওয়ার্ক ফ্রম হোম করলাম, কেউ কার সাথে কথাবার্তা বললাম না, এইভাবে কাজ হবে না, বুঝতে পারছ? তারপর হচ্ছে কন্ট্রোল পারফরমেন্স। পারফরমেন্সটা কন্ট্রোল হতে হবে, মনিটর করা যাবে। এটার মধ্যে একটা গোল থাকে, হ্যাঁ, এবং যদি অ্যাডজাস্টমেন্ট করা লাগে সেই অ্যাডজাস্টমেন্ট যাতে করা যেতে পারে। কিরকম গোল, আবার কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন, ধরেন আপনার একটা একটা গাড়ি একটা মিনিমাম একটা কোয়ালিটি না হলে আপনি বাজারে ছাড়েন না। তারপর আপনার মিনিমাম একটা কস্ট মেনটেনেন্স, আপনার একটা কস্ট এর বেশি যাতে না যায় সেজন্য আপনি মনিটর করবেন। তো এই যে একটা আপনি মনিটর করলেন, তার মানে কি আপনার পারফরমেন্সটা আপনি কন্ট্রোল করলেন, সো দ্যাট কস্টে বেশি না যায়, কোয়ালিটিটা যাতে এর থেকে খারাপ না হয়। আলটিমেটলি গাড়িটা যেটা আপনি ডেলিভারি করবেন সেটা যাতে একটা ভালো জিনিস হয়। আপনার 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 অবজেক্টিভ হচ্ছে কি গাড়ি বিক্রি করা, আপনার টাকা উপার্জন করা। এবং এইটা উপার্জন করতে গেলে আপনাকে কি ইউনিট দিস কাইন্ড অফ পারফরমেন্স, যেটা কিনা কন্ট্রোল। আপনার মনে চাইলেও আপনি একটা গাড়ি বাজারে ছেড়ে দিলেন, যেটা আপনার কোম্পানিতে দামও বেশি হয়ে গেল, আর আপনার কোয়ালিটিটাও বেশি ভালো না, তাহলে কিন্তু হইলো না, তাহলে কিন্তু আপনার অর্গানাইজেশনের পারপাসটাই সার্ভ হইলো না। তার মানে অর্গানাইজেশনের যে দুইটা পয়েন্ট বললাম, অর্গানাইজেশন হইতে হইলে সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট আর হচ্ছে কন্ট্রোল পারফরমেন্স, এই দুইটা থাকতে হবে। থার্ড নাম্বার হচ্ছে কালেকটিভ গোল। সবার একটা মানে এক ঐক্যমত্য গোল থাকতে হবে, দ্যাট ইজ উই নিড টু সেল কার্স অ্যান্ড উই নিড টু মেক মানি। এটা সবাই একত্রিত এটা ভাবতে হবে। মানে এটা একটু পরে আমি বলবো যে ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট গোল চলে আসে। যেমন আপনার যদি মনে করেন যে প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি হয়, তাদের চিন্তা ভাবনা থাকবে হচ্ছে শুধু আমি টাকা পয়সা ইনকাম করবো। আর যদি নন প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি হয়, তাদের কিন্তু আহ, চিন্তা থাকবে হচ্ছে না আমার শুধু টাকা পয়সা কামাইলে হবে না, আমাকে আমাকে সোসাইটিতে আমাকে সার্ভ করতে হবে। দ্যাট ইজ দেয়ার কালেকটিভ গোল, হ্যাঁ।
তো ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানির কালেকটিভ গোল কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে, বাট মোরলে যদি দুইটা ভাগে ভাগ করেন যে প্রফিট, একটু পরে ডিটেলে বলবো প্রফিট আর নন প্রফিট। প্রফিটের গোল এক ধরনের, নন প্রফিটের গোল আরেক ধরনের। তারপর ফোর্থ যে এলিমেন্টটা অর্গানাইজেশন, সেটা হচ্ছে আপনার ডিফাইন্ড বাউন্ডারি। বাউন্ডারি বলতে ইটস এ লাইক, এটা বাউন্ডারিটা হচ্ছে আপনার আপনার যে অর্গানাইজেশনটা, দ্যাট ইট শুড বি ডিস্টিংক্ট ফ্রম দ্য আদার কোম্পানি কিংবা আদার এনভায়রনমেন্ট, ঠিক আছে? এটা ফিজিক্যালি যদি বাউন্ডারি বলেন তাহলে আপনার আপনার ফ্যাক্টরি গেট হইতে পারে, অফিসের গেট হইতে পারে। আর এটা হচ্ছে যে আপনার বাউন্ডারিটা এভাবে আসে, একটা রিক্সাওয়ালার থেকে আপনার একটা অর্গানাইজেশনের একটা বাউন্ডারি আছে, কি এই রিক্সাওয়ালা বাইরে ঘোরাঘুরি করে, আর আপনার এমপ্লয়িরা এর বাইরে বাইরে ঘোরাঘুরি করে না, কিন্তু এরা কিন্তু ভিতরে থাকে, আপনার অফিসের টেরিটরির মধ্যে থাকে, আপনার একটা সুপারভিশনের মধ্যে থাকে। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় কি ক্যামেরা লাগানো থাকে, যে কোথাও হ্যারাসমেন্ট হচ্ছে কিনা দেখাবেন, কিংবা কোথাও যেই পরিবেশে কাজ করার কথা সেই পরিবেশে সবাই কাজ করতেছে কিনা, সেই এই যে অবজারভেশনটা, দ্যাট ইজ কাইন্ড অফ এ বাউন্ডারি। তো এটা হচ্ছে আপনার অর্গানাইজেশনের চারটা ক্যারেক্টারিস্টিক্স, এবং এই চারটা ক্যারেক্টারিস্টিক্স দিয়েই অর্গানাইজেশনকে ডিফাইন করা হয়। বুঝতে পারছেন? নাও নেক্সট স্লাইডে আসি আমরা। আমার স্লাইড গুলো কি দেখা যায়? কালো কি বেশি কালো হয়ে গেছে নাকি? না না স্যার, স্যার, ঠিক দেখা আছে। যায়। ওকে। না স্যার। এখন একটা জিনিস আমাদেরকে ই করতে হবে, যে কেন অর্গানাইজেশন আসলে এক্সিস্ট করে, এবং অর্গানাইজেশন এক্সিস্ট করার পিছনে কারণ কি। এখানে জাস্ট কয়েকটা জিনিস আপনি দেখেন, যে কয়েকটা প্রোগ্রাম এই মানে কয়েকটা পয়েন্ট লিখছি, যে অর্গানাইজেশন এক্সিস্ট করে যাতে ইন্ডিভিজুয়ালের যে লিমিটেশন সেটা যাতে ওভারকাম করা যায়। হ্যাঁ, যে একা কিন্তু সবকিছু সব করা যায় না। আপনি যদি আজকে মনে করেন যে আপনি একটা বাংলাদেশে একটা কোম্পানি দিবেন, একাই করবেন, সেটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, এটা ইন্ডিভিজুয়ালি সম্ভব না। সেটার জন্য আপনাকে কি করতে হবে, একটা অর্গানাইজেশন বানাইতে হবে, যাতে আপনার কালেকটিভ পিপল সেখানে কাজ করবে। তো অর্গানাইজেশন এক্সিস্ট করে যাতে মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি অনেকে লিমিটেশন থাকতে পারে, ইন্ডিভিজুয়ালি একজন ফাইন্যান্স ভালো পারে, একজন ইঞ্জিনিয়ারিং ভালো পারে। তো এই যে তাদের এই লিমিটেশন গুলো কাটায় সবাই মিলে কাজ করার জন্য অর্গানাইজেশন এক্সিস্ট করে। তারপর হচ্ছে এনেবল স্পেশালাইজেশন, যেটা একটু বললাম, এক একটা মানুষ এক একটা সেক্টরে তারা স্পেশালাইজড। আমি ধরেন সিএ, আমি আমি অ্যাকাউন্টিং ভালো পারি, আমি ট্যাক্স ভালো পারি, আমি কিন্তু হঠাৎ করে আমার কম্পিউটারে যদি ধরেন নেটওয়ার্কিং রিলেটেড ইস্যু হয়, মানে আমি বুঝাচ্ছি, ধরেন আমার নেটওয়ার্ক কানেক্ট হচ্ছে না, রাউটার ঠিকই আছে, সবকিছু ঠিক আছে, বাট আমি কানেক্ট করতে পারতেছি না অফিসে বসে। কিন্তু আমি কি এটা এক্সপার্ট? হয়তো বলবেন এটা স্যার চেক করলে হয়। ধরেন খুব কমপ্লিকেটেড ঝামেলা হলো, আমাকে কিন্তু আইটির লোককে ডাকতে হবে, ভাই দেখেন আমার নেটওয়ার্ক আমার সবই ঠিক আছে কিন্তু কারেন্ট হচ্ছে না। সে কি আইপি অ্যাড্রেস ম্যাপি অ্যাড্রেস দিয়ে দেখে সে বলবে যে স্যার প্রবলেম সলভড। তো এই যে সে তার স্পেশালাইজ, তার বিভিন্ন এক্সপার্টিস দিয়ে সে আমার কাজটা করে দিল, সে না থাকলে কিন্তু হতো না। আমার আমার লিমিটেশন কিন্তু আমি জাস্ট শুধু এজ অ্যান অ্যাকাউন্টেন্ট আমি এতটুকুই জানি। আমার সে তার ফিল্ডে সে এবার স্পেশালাইজড। তো এইভাবে এক একজনের ফিল্ডে স্পেশালাইজড, এন্ড টুগেদার উই বিল্ড এন অর্গানাইজেশন। তারপর হচ্ছে ধরেন সেভ টাইম থ্রু কোলাবোরেশন। আমি ধরেন যদি মনে হইতো যে না ঠিক আছে আমি সবকিছু সমাধান করবো, আমি কোডিং করে আমি অ্যাপস বানাবো, আমি অ্যাকাউন্টেন্ট হবো কোম্পানির, তাহলে কিন্তু আর ধরেন কোম্পানির একটা প্রোডাক্ট বানাইতে লাগে যাবে আজীবন। তো সবাই মিলে যখন কাজটা করে তখন কিন্তু আপনার টাইমটা সেভ। তারপর সবাই মিলে যখন কাজটা করে একজন একজন থেকে কিন্তু নলেজও শেয়ার হয়। আপনি যখন একটা ইঞ্জিনিয়ারের সাথে কাজ করবেন তখন তার মানে কিন্তু এই না আপনি ইঞ্জিনিয়ারের আহ কোনো কথাই বুঝবেন না। এরকম তো হবে যে আপনি, হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? নেট সমস্যা কি আমার, না স্যার? স্যারের মেবি আমরা শুনতে পাচ্ছি না। স্যারের সমস্যা। একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, কতটুকু শোনা গেছে? মাঝখানে একটু সমস্যা হয়েছে। স্যার হ্যালো, এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। শুনতে পাচ্ছেন? জি জি স্যার। আচ্ছা, আইটি প্রবলেমের মধ্যে ছিলাম। আইটি প্রবলেম হয়ে গেছিল না একটু আগে? যাক, ভালো কথা বলছেন।
আচ্ছা, ক্লাসে তো আধা ঘন্টা হয়ে গেছে দেখি, 1 ঘন্টার মধ্যে চ্যাপ্টারটা শেষ করাটা তো ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, তারপরে হচ্ছে কি, স্যার এরপরে তো ক্লাস নাই, আপনি চাইলে টাইম আরো নিতে পারেন। সবাই থাকবেন না, সবাই এগ্রি করবেন না। ইনফ্যাক্ট আমিও যখন ভাই ক্লাস করছি তখন ওই স্যাররা যখন অতিরিক্ত টাইম ক্লাস নিত তখন আমার মেজাজ মাজ খারাপ হয়ে যেত। এনিওয়ে, আপনারা যদি চান আমি তো পড়াবো, যে যে থাকেন তা থাকলেন, আমি মাঝে মাঝে কোশ্চেন টোশ্চেন করবো, তখন বুঝে যাবে আসলে কে কয়জন শুনছেন। ওকে স্যার। ঠিক আছে, আর আমি আমি আপনাদেরকে বলবো, আমি তো আপনাদেরকে এই সেকশনে আরো 12টা ক্লাস নিব। তো আমি জাস্ট, সরি 12টা না, আমি আসলে জানি না কয়টা, আমি আমি দেখলাম যে আমাকে টোটাল 12টা ক্লাস দিতে হবে, থেকে 2টা সেকশন মিলে নাকি আই ডোন্ট নো ইয়েট। এটা এই সেশন শেষ হলে বোঝা যাবে। তো প্ল্যান আছে আজকে এই চ্যাপ্টার যে করে শেষ করবো ওইটা এনি হবে। এর মধ্যে আমি বললাম যে আজকে আপনাদেরকে জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস, নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে চাবো আপনারা খুবই ক্লাসে এঙ্গেজিং হন, আমার সাথে পার্টিসিপেট করেন, কথাবার্তা বলেন। নট নেসেসারি যে ইউ হ্যাভ টু আস্ক মি কোশ্চেন ফ্রম দিস চ্যাপ্টার অথবা ফ্রম দিস বুক, এনিথিং ইউ ওয়ান্ট টু ডিসকাস, আই এম আপ ফর ইট। ঠিক আছে, নট নেসেসারি যে শুধু বিজনেস এন্ড ফাইন্যান্স টেকনোলজিতে কোশ্চেন করবেন। আমার যদি মনে হয় যে অন্য কিছু স্যারে কোশ্চেন করলে অ্যান্সার দিতে পারে কিনা দেখি, কিংবা আই উইল শেয়ার মাই নাম্বার উইথ ইউ গাইস। আপনারা যদি মনে হয় যে হোয়াটসঅ্যাপে আমার সাথে কমিউনিকেট করবেন, আই উইল ট্রাই টু হেল্প। আমি যেভাবেই সম্ভব আমি চেষ্টা করবো আপনাকে যতটুকু সম্ভব আমার টাইমে ম্যানেজ করে। আমি হোয়াটসঅ্যাপ রিপ্লাই দিই অনেক দেরিতে, বাট আই উইল ট্রাই টু অ্যান্সার ইট যখন আপনি কোনো প্রবলেম পড়বেন। খালি স্যার টাকা পয়সা শুধু ছাড়া কি যা কিছু সাবজেক্ট চান। রিলেটেড কোশ্চেন করতে পারবো না, অন্য কোশ্চেনও করা যাবে, হচ্ছে গিয়ে না না, ট্যাক্স সেটাই তো রিলেটেড বললাম, কোশ্চেন। নট অনলি সাবজেক্ট রিলেটেড। আপনার যদি মনে করেন যে আপনি অন্য কিছু কোশ্চেন করবেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, দাঁড়ান আপনার বিড়ালটা চিল্লাচিল্লি করতেছে, রুম থেকে বাইর করে দিন। তাহলে স্যার নাম্বারটা দিয়েন আর কি, ট্যাক্স রিলেটেড কোশ্চেন করবো। ক্লাসের শেষে আমাকে মনে করেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তারপরে বললাম যে যখন সবাই মিলে কাজ করেন তখন কি হয়, নলেজটা শেয়ার হয়, একজন একজন থেকে জানে শিখে। তারপর অর্গানাইজেশনের মাধ্যমে দেখা গেছে যে একজন যখন শেয়ার হোল্ডাররা কোম্পানি খুলে তখন কি করে জানেন, তখন সে তার মতো লোকজনকে নিয়ে কোম্পানি খুলে। সে যদি স্মার্ট, মানে সে এমন না যে আম, আমি স্মার্ট, আমি একটা কোম্পানি খুলতে চাই, আমি একটা বলদ লোক নিয়ে কোম্পানি খুলবো, আমি কিন্তু পুল অফ এক্সপার্ট লোকদেরকে নিয়ে কোম্পানি খুলবো। এবং আমি যখন রিক্রুট করব আমার সিইও সিএফও ডিরেক্টর, আমিও কিন্তু এক্সপার্ট লোকদেরকে রিক্রুট করবো, কারণ কোম্পানি শুরুর দিকে, অর্গানাইজেশনের শুরুর দিকে এক্সপার্ট লোক ছাড়া কোম্পানি কিন্তু চলবে না। তো এইগুলা এই এই যে 5টা 6টা এই যে আপনার সিনার্জি, লাস্টটা সিনার্জি। সিনার্জি মানে হইতেছে আপনার কম্বাইন আউটপুট ইজ গ্রেটার দেন সাম অফ ইন্ডিভিজুয়াল পার্টস। এটা মানে হইতেছে একজন মিলে যতটুকু অ্যাচিভ করতে পারতেন, 2জন মিলে সেটা থেকে বেশি অ্যাচিভ করতে পারবেন, 3জন মিলে একজন থেকে বেশি অ্যাচিভ করতে পারবেন। এই যে এটাকে বলে সিনার্জি। মাথায় মাথায় রাখবেন, ওয়ার্ডটা আপনি অনেকবার পাবেন জীবনে, সিনার্জি। মানে 2জনের এফোর্ট একজনের থেকে তো অবশ্যই বেশি হবে, এটাকেই বলে সিনার্জি। তো এই 6টা কারণে, এই 6টা রিজনে অর্গানাইজেশন এক্সিস্ট করে। আমরা একটু পিছিয়ে আছি, একটু ফাস্ট আগাই। তারপরে থার্ড আগাই, যে অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশন থেকে একটা অর্গানাইজেশনের যে ডিফারেন্স হইতে পারে সেটা কিভাবে হইতে পারে। প্রথম ডিফারেন্স হচ্ছে আপনার ওনারশিপ। আপনার এটা কি পাবলিক কোম্পানি নাকি প্রাইভেট কোম্পানি? পাবলিক কোম্পানি হলে কি হবে, পাবলিক কোম্পানি হইলে হইতেছে যেটার এটার এটা এটার যে মালিক পক্ষ, এটা মালিক পক্ষ অনেকগুলো হবে। এটার শেয়ার হোল্ডার হবে হইতেছে কি বলে এটারে, ডিএসসি তে লিস্টেড হইতে পারে, আপনার স্টক এক্সচেঞ্জে লিস্টেড হইতে পারে। তখন স্টক এক্সচেঞ্জে লিস্টেড হলে কি হবে, এটা তো আপনার শেয়ার বাজারে কেনা বেচা হবে, মালিক পক্ষ অনেক হয়ে যাবে, আপনার তাদেরকে ডিভিডেন্ড দিতে হবে। আহ, মূলত পাবলিক কোম্পানি মালিক পক্ষ অনেক হয়। ঠিক আছে, আপনার শেয়ার হোল্ডার অনেক হবে, অনেক ক্যাটাগরির হবে। আর প্রাইভেট কোম্পানি, আপনি আমি চাইলেও প্রাইভেট কোম্পানি করে বলতে পারি, 2জন মিলেও একটা প্রাইভেট কোম্পানি খোলা যায়। তো ওনারশিপের দিক থেকে অর্গানাইজেশন ডিফার করতে পারে, কন্ট্রোলের দিক থেকে হতে পারে। কন্ট্রোল হইতেছে যে কিছু কিছু কোম্পানি নিয়ে আপনি নিজে, আমি আর আপনি যদি কোম্পানি খুলি তাহলে আমি আর আপনি নিজে এটাকে কন্ট্রোল করব। আর কিছু কিছু জিনিস আছে, কোম্পানি আছে যে ডিরেক্টলি গভর্নমেন্টই হ্যান্ডেল করে কোম্পানি। এখন তারপর স্যার একটু স্লাইডটা কি একটু বড় করা যায়, দেখতে একটু কষ্ট হচ্ছে। ঠিক আছে, জি স্যার, জি। ঠিক আছে, ওকে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, ওকে, একটু দাঁড়ান।
তারপর আপনার হচ্ছে কি আপনার প্রফিট নাকি নন প্রফিট সেটার বেসিসে আপনার অর্গানাইজেশন ডিফার করতে পারে। একটু আগে প্রফিট নন প্রফিট বলছি। সাইজে হইতে পারে, একটা কোম্পানি ছোট কোম্পানি সাইজ খুব ছোট হবে, বড় কোম্পানি সাইজ বড় হবে, এটাই নিয়ম। তো সেটার বেসিসেও আপনার কোম্পানি ডিফার করতে পারে। লিগাল স্ট্যাটাস হচ্ছে আপনার কোম্পানি যদি হয়, কোম্পানি আপনার লিগ্যাল স্ট্যাটাস হচ্ছে আহ, কি বলে, কোম্পানি একটা আন্ডারে থাকবে, সে আরজিএসসি তে রেজিস্টার্ড হইতে হবে। আর ছোটখাটো যেসব ক্লাব টাব থাকে এগুলো কিন্তু আরজিএসসি তে রেজিস্টার্ড হওয়া লাগে না, তো লিগ্যাল স্ট্যাটাসটাই মধ্যে ডিফার করে। তারপর হচ্ছে সোর্সেস অফ ফাইন্যান্স, আপনি কিভাবে ফাইন্যান্স করছেন সেটাও ডিপেন্ড করে আপনার কোম্পানির স্ট্রাকচার। টেকনোলজি, ব্যাংক ধরেন হচ্ছে আপনার হাই প্রোফাইল টেকনোলজি ইউজ করে। আর একটা ছোটখাটো কোম্পানি, আপনার বাসার নিচের কোম্পানি কিংবা এটা কি বলে টুকটাক সিএফআইএম ধরেন না, আমরা তো এত বেশি টেকনোলজি ইউজ করি না। তো এইভাবে আপনার অর্গানাইজেশন গুলো ডিফার করবে। ওকে, তারপর হচ্ছে আমরা 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 এখন জানবো যে হোয়াট ইজ বিজনেস। হ্যাঁ, বিজনেসের সংজ্ঞা কি বলছে, যে বিজনেস ইজ অ্যান অর্গানাইজেশন দ্যাট এইমস টু মেক মানি এন্ড ইনক্রিজ শেয়ার হোল্ডার ওয়েলথ। মানে বিজনেসে মানে হচ্ছে ভাই আপনি টাকা পয়সা ইনকাম করবেন, এন্ড সেকেন্ডারি হচ্ছে আপনার আপনার ওনারের যে ওয়েলথ সেটা আপনি ইনক্রিজ করবেন। ঠিক আছে, এক মিনিট। সেই পর্যন্ত যে পড়লেন আপনাদের কি মনে হয়, কোনো কোশ্চেন কি আছে, কিংবা কোনো কিছু ডিসকাস করতে চান কিনা, এনিথিং ইউ ওয়ান্ট টু ডিসকাস সো ফার? স্যার এই স্লাইডটা শেষ করলে ডিসকাস করব। এই স্লাইডটা শেষ করলে? হ্যাঁ, কারণ পিছনে যেটা করাইছেন ওটার থেকে কোনো কোশ্চেন জেনারেট হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা আহ, এখানে বেসিক্যালি 6টা সেকশন আছে, তো আমরা মোটামুটি বইয়ের অনুযায়ী আমরা যাচ্ছি, বইয়ে যেভাবে বলা আছে বইয়ের অনুযায়ী গেলে সেকশন 1 শেষ, সেকশন 2তেই বিজনেস নিয়ে ডিসকাস করা আছে। ঠিক আছে, তো ডেফিনেশন পড়লাম, কমন ফিচার। আপনার বিজনেসের কিছু কমন ফিচার হচ্ছে তার সে তার প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রি করবে, তার কাস্টমার থাকবে, তার মেইন ইনসেন্টিভ হচ্ছে সে রেভিনিউ আর্ন করবে। হ্যাঁ, দেন তার লিগালি সে ওন্ড কি, লিগালি ওনার কি পার্টনারশিপ, লিগালি ওনারশিপ স্ট্রাকচারটা তার লাগবে, এটা কি পার্টনারশিপ নাকি কোম্পানি নাকি এক মালিকানা, সেটা লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে কমন বিজনেসের, আপনার বিজনেসের একটা স্ট্রাকচার আর কি। তারপরে আপনি যদি দেখেন যে প্রফিট ভার্সেস নট ফর প্রফিট অবজেক্টিভস, আপনার দুই ধরনের বিজনেস হয়, সেটা প্রথমে বলছি যে প্রথম ধরনের বিজনেস হচ্ছে শুধু প্রফিট নিয়ে চিন্তা করে, আর নট ফর প্রফিট হচ্ছে তারা প্রফিট নিয়ে ওরিড না। হ্যাঁ, তাহলে প্রফিট ওরিয়েন্টেড বিজনেসের প্রাইমারি গোল হইতেছে আপনার ম্যাক্সিমাইজিং শেয়ার হোল্ডার ওয়েলথ। তার তার চিন্তা ভাবনা হইতেছে কিভাবে আপনার রেভিনিউ বাড়বে, কস্ট কিভাবে কমবে, ইনভেস্টমেন্ট কোথা থেকে আনতে হবে। হ্যাঁ, এক্সাম্পল দিলাম, ধরুন কোকা কোলা চাইতেছে তার শেয়ারের প্রাইস বাড়বে, শেয়ারের প্রাইস তখনই বাড়বে যখন তার কোম্পানিতে ইনভেস্টমেন্ট আসবে, কস্ট কমবে, রেভিনিউ বাড়বে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। আর নট ফর প্রফিট, একটা এনজিও কিন্তু ব্যবসা করে না। এনজিও এটাও একটা অর্গানাইজেশন, এটাও একটা বিজনেস, কিন্তু এই বিজনেস কিন্তু প্রফিট আর্ন করার জন্য বিজনেস না। তার প্রাইমারি গোল হইতেছে আপনার পাবলিক এসে সার্ভিস দিবে, এবং তার সাকসেস রেট ডিফাইন, তার সাকসেস রেটটা সে মেজার করে, সে কতটুকু হেল্প করলো, কতটুকু কন্ট্রিবিউট করলো সোসাইটিতে, সেটার উপর। আর বুঝতে মাইক্রো পারছেন, ক্রেডিটের কাজ করে যারা, ওদের কি আমরা এনজিও বলতে পারি? এনজিও বলে, হ্যাঁ, মাইক্রো ক্রেডিটের কাজ যারা করে কিন্তু এদেরকে আমরা ওনাদের তো এনজিও। বিজনেস না, মূল টার্গেট প্রফিট থাকে। টার্গেট, হ্যাঁ প্রফিট তো স্যার। এটা এটা আপনার ডিপেন্ড করে যে, ধরেন গ্রামীণ ব্যাংকের কথা তো শুনছেন, এটা তো মাইক্রো ক্রেডিট দেয়, জি স্যার। তাই না? এদের যদিও এদের ইনকাম আসতেছে, এমন না যে এনজিও চালালে আপনার ইনকাম আসবে না, আপনার কথাটা যেটা সেটা হইতেছে যে সেটা ইনকাম করতেছে, তাহলে এটা কি নট ফর প্রফিট কিনে? নট ফর প্রফিট হয়ে মানে এই না যে সে টাকা দেখলে বয়া দৌড়াবে, এরকম না। সে টাকা আচ্ছা আর্ন আচ্ছা। করতে পারবে, কিন্তু তার প্রাইমারি অবজেক্টিভ এই না যে খালি তাড়াতাড়ি রেভিনিউ আর্ন করো, পিপল ছাঁটাই করো, কস্ট কমাও, জন্য তার চিন্তাধারা শুধু রেভিনিউ সেন্ট্রিক না। বুঝতে পারছেন? স্যার টাকা তো আর্ন একটা করতে কিছু পারে। বলেন। স্যার, এনজিওর বিষয়টা হচ্ছে স্যার, আমাদেরও তো একসময় প্রাইমারি ধারণা ছিল এরকম যে মাইক্রো ক্রেডিট মানি শুধু এনজিও, কিন্তু স্যার
আমরা তো এই সেকশনে যাই হোক এটাতে প্রফেশনে আসার পর বুঝতে পারতেছি স্যার বিভিন্ন প্রোগ্রাম যেগুলো হচ্ছে স্যার ইয়ে করে আর কি সার্ভ করে যে এনজিও গুলো এগুলো মূলত স্যার নন প্রফিটের একদম ফুলফিল ক্রাইটেরিয়া গুলো স্যার ফুলফিল করতে পারে স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটাই। মাইক্রো ক্রেডিট ইজ এ টাইপ অফ এনজিও। এছাড়াও আরো অনেক ধরনের এনজিও আছে, ব্র্যাক ধরেন। ব্র্যাক, আপনার ব্র্যাকের যদি ধরেন, ব্র্যাকের যে এনজিওর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি আপনি চেক করেন, ব্র্যাকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এনজিও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলে তো আর ভয় পেয়ে যাবেন যে এত ইনকাম, কিন্তু ওর মেইন পারপাস কিন্তু সোসাইটিতে তার কন্ট্রিবিউট কি, কন্ট্রিবিউশন কি, বুঝতে পারছেন? বুঝছে স্যার। হ্যাঁ। তারপর আহ আপনাকে একটা জিনিস বলি যে আপনার বিজনেস, হ্যাঁ বিজনেস, ধরেন আপনি একটা বিজনেসের মালিক। এইটা যদি ধরেন একটা কোম্পানিতে, ইভেলি এক্সাম্পলটা দেখি, ইভেলি এক্সাম্পল দিলে সবচেয়ে বেটার এক্সাম্পল। ধরেন ইভেলি যখন এই বাংলাদেশে আসলো, তখন সে কতগুলা ম্যানিপুলেশন করলো, মানুষের থেকে টাকা পয়সা নিল। হ্যাঁ, তো মিস্টার রাসেল ছিল তার মালিক, তাই না? মনে আছে আপনার ইভেলিতে কেউ কিছু জীবনে কিনছেন? স্যার কিনি নাই কিন্তু মনে আছে। আচ্ছা। জি স্যার, তো কিন্তু আচ্ছা, তো বিজনেস, ও যে একটা দাঁড়া করাইছে ইভেলি, এটা কিন্তু একটা লিগাল পার্সন। আর মিস্টার রাসেল ইজ এ ন্যাচারাল পার্সন। তো বিজনেসকেও পার্সন বলা হয়, লিগাল পার্সন মানে বিজনেসকেও মামলা করা যায়। আপনি যখন একটা কোম্পানি থেকে টাকা পাবেন, তখন সেটা কিন্তু আপনি মিস্টার রাসেলের থেকে চাইলে হবে না, মনে রাখতে হবে। আপনি চাইতে হবে বিজনেস থেকে, সে যে বিজনেসটা দ্বারা করেছে সেখান থেকে, বুঝতে পারছেন? এবং বিজনেসটা যদি রেজিস্টার্ড হয়, অবশ্যই সেটা যদি রেজিস্টার্ড কোম্পানি হয়, ওটা রেজিস্টার্ড কোম্পানি, রেজিস্টার্ড বিজনেস ছিল, আর জিএসসি তে রেজিস্টার্ড ছিল। তো আরজিএসসি মানে হচ্ছে রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানি, হ্যাঁ, যেখানে আপনি কোনো কোম্পানি খুললে সেখানে আপনাকে রেজিস্টার হইতে হয় অ্যাজ এ কোম্পানি, এবং প্রতি বছর বছর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তারা একবার পাঠাইতে হয়। তো বিজনেস ইজ এ লিগাল পার্সন, এটাকে মামলা করতে পারবেন, এর থেকে আপনি লোন নিতে পারবেন, আপনি আপনার ওই ট্যাক্স দিতে হবে। আপনার বিজনেসের সাথে যে মালিক, তাকে কিন্তু গুলা ফেলতে হবে না, মালিক আলাদা পার্সন আর বিজনেস হচ্ছে আলাদা পার্সন। তো বিজনেস যদি লসে পড়ে যায়, আপনি কিন্তু মিস্টার রাসেলের বাড়ি ঘর বিক্রি করে আপনি কিন্তু টাকা পয়সা দিতে পারবেন না, ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। বিজনেসের কি কি অ্যাসেট আছে, বিজনেসের নামে কি কি অ্যাসেট, সেগুলো বিক্রি করে আপনাকে আহ, দিতে হবে। সো এটা হচ্ছে একটা লিগাল এন্টিটি কনসেপ্ট, এটা হোপফুলি আপনারা জানেন, যারা জানেন না তাদেরকে বললাম আর কি, বুঝতে পারছেন? তো এখন আপনারা আমারে কিছু বলেন যে আহ, কোনগুলা এনজিও আর কোনগুলা এনজিও না, আপনার কি মনে হয় আরং কি? হোয়াট ইজ আরং? এটা কি উম, কি বলে এটারে, প্রফিট ওরিয়েন্টেড নাকি নন প্রফিট ওরিয়েন্টেড? হোয়াট ডু ইউ প্রফিট থিঙ্ক? ওরিয়েন্টেড। প্রফিট হবে। স্যার আরাম প্রফিট হয়ে যায়। তারপরে ধরেন প্রফিট করে। কি বলে ইউনিসেফ, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ ইউনিসেফ? এটা নন প্রফিট স্যার, এনজিও স্যার। স্যার নন প্রফিট অর্গানাইজেশন। তোমার আইসিবি কি তাহলে নাকি, হোয়াট ডু ইউ থিঙ্ক আইসিবি? অথবা যে নন কোনো প্রফিট অর্গানাইজেশন। নন এটা নন প্রফিট অর্গানাইজেশন। কেউ কেউ বলতে প্রফিটেবল, না? কেউ কেউ বলতে প্রফিট ওরিয়েন্টেড নাকি? আর কে কে প্রফিট ওরিয়েন্টেড বলছেন আইসিবি কে, শুনি। নন প্রফিট হবে। নন প্রফিট কেন আইসিবি অর্গানাইজেশন আপনার স্যার, থেকে নন টাকা প্রফিট। নিচ্ছে না, অনেকগুলো টাকা, আপনার তো আন্দোলনও করেন এই যে টাকা, এই ক্লাসের ইয়ে কমানোর জন্য, ফি কমানোর জন্য। তারপরে তো এটা প্রফিট ওরিয়েন্টেড হয়ে গেল না ব্যাপারটা, সে তো প্রফিট নিচ্ছে। না ওই যে মাইক্রো ক্রেডিটের মতো মূল উদ্দেশ্য হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া, আচ্ছা। ইনকাম না। উম, সেটাই আসলে প্রাইমারি অবজেক্টিভটা দেখতে হবে, দ্য প্রাইমারি অবজেক্টিভ, হ্যাঁ, দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ আইসিবি ইজ টু কি বলে, প্রোডাকশন অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অ্যান্ড সার্ভ দ্য নেশনস। এটা এটা ধরেন আপনার আইসিবির প্রাইমারি অবজেক্টিভ। ওর প্রাইমারি অবজেক্টিভ কিন্তু এই না যে কি বলে স্টুডেন্টদের টাকা ইনকাম করে, সে টাকা ইনভেস্ট করে সে কোটিপতি হয়ে যাবে, এটা তার মেইন অবজেক্টিভ না, বুঝতে পারছেন? আবার কিছু কিছু কোম্পানি থাকে বুঝছেন আপনার, কি বলে, হাইব্রিড, মানে প্রফিটও আছে নন প্রফিটও আছে। এখানে বাংলাদেশে এরকম কোন কোম্পানির নাম আমার জানার মতে আমি মাথায় আসছে না এখন, বাট ডু ইউ থিঙ্ক দ্যার ইজ এনি কাইন্ড অফ কোম্পানি যেটা কিনা এরকম প্রফিট এবং নন প্রফিটের মাঝখানে আছে, এরকম আপনি এরকম কোন আইডিয়া আছে, এরকম কোন কোম্পানি আপনার জানার মতো আছে কিনা?
নাই? না ব্রাক স্যার, খুঁজে পাচ্ছি না। শুনতে পান নাই কি বললাম? না, বললাম বলছি আপনার স্যার, জানা এরকম মতে, এরকম কোনো কোম্পানি খুঁজে পাচ্ছি না। আপনার জানা মতে কোনো প্রফিট এবং নন প্রফিট। আচ্ছা আমি একটা বলি, ওই যে গ্রামীণ ড্যানোনের নাম শুনছেন? এই যে শক্তি দই কোম্পানি, শক্তি দই নাম শুনছেন? শক্তি দই। জি স্যার, স্যার শক্তি শক্তি প্লাস। দুইয়ের নাম শুনেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, শক্তি দই কাপ জানেন? শক্তি দই হচ্ছে একটা জয়েন্ট ভেঞ্চার। আপনার গ্রামীণ বাংলাদেশ, গ্রামীণ আছে না, গ্রামীণ গ্রামীণ কোম্পানি, গ্রামীণ বাংলাদেশ আর ড্যানন, এই দুইটা কোম্পানি তারা মিক্স করে তারা শক্তি দই উৎপাদন করে। শক্তি দইয়ের মেইন গোল হচ্ছে যে তারা বাংলাদেশে যে মেল নিউট্রিশন, বাচ্চারা যেসব পুষ্টিহীনতায় ভুগতেছে তাদেরকে পুষ্টি দিবে শক্তি দইয়ের মাধ্যমে, এবং তারা একটা মিনিমাম প্রফিটও করবে। হাই লেভেলের প্রফিট করবে না, শুধু দাম খুবই কম ছিল, আই গেস 15 টাকার মতো ছিল শক্তি দইয়ের দাম। তো এদের মডেলটা হচ্ছে কিন্তু হাইব্রিড, বোথ প্রফিট অ্যান্ড নন প্রফিট। তারা সোসাইটিকেও সার্ভ করবে, সাথে একটা মিনিমাম একটা প্রফিট অন করবে যাতে তাদের অপারেশন আর্নিং থাকে। বুঝতে পারছেন? জি আচ্ছা, স্যার। তো আমরা অলরেডি প্রাইমারি এন্ড সেকেন্ডারি অবজেক্টিভ, আপনাদেরকে প্রাইমারি সেকেন্ডারি অবজেক্টিভ বলছি। প্রাইমারি অবজেক্টিভটা হইতেছে আপনার আর্নিং মানি, আর সেকেন্ডারি অবজেক্টিভ গুলো হইতেছে আপনার কিছু সেকেন্ডারি অবজেক্টিভ আছে, এখানে নাম কি দিছি আমি? আচ্ছা, দিইনি। Okay, আচ্ছা, আহ, পরে আবার বলবো নি, পরে আবার পাবো। আচ্ছা, আচ্ছা, এখন আমরা স্টেক হোল্ডার নিয়ে বিজনেস করি, এই স্লাইডটা আমি আবার একটু পরে বলবো। তো বিজনেস স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার বলতে কি বোঝা, জানেন? স্টেক হোল্ডার বলতে বোঝাচ্ছে যে বিজনেসে তার কাদের কাদের ইন্টারেস্ট আছে। হ্যাঁ, এই যে শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার তো ইন্টারেস্ট থাকবে, বিকজ তার ক্যাপিটাল ইনভেস্ট করা আছে, সে রিটার্ন এক্সপেক্ট করতেছে। তো সে হইতেছে ওয়ান এক্সাম্পল অফ স্টেক হোল্ডার। তারপর হচ্ছে আপনার এমপ্লয়ি, এমপ্লয়ি অলসো ইজ এ স্টেক হোল্ডার অফ বিজনেস। মানে তারও তো একটা ইন্টারেস্ট আছে কোম্পানিতে, সে যাতে একটা সেফ এনভায়রনমেন্টে কাজ করে, সে যাতে একটা টাকা পায় মান্থলি, যাতে টাকাটা তার আসে। এটা আমরা এজ এন এমপ্লয়ি যখন চাকরি করি সেটা চিন্তা করি যে আমার বিজনেস থেকে আমার 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 মেইন অবজেক্টিভ হচ্ছে আমার যাতে টাকাটা মানে মান্থলি দেয়, এবং যাতে সুন্দর একটা এনভায়রনমেন্ট দেয়, এবং আমার প্রতি যদি কোনো প্রকার কোনো বায়াসনেস কাজ না করে। তো আমার এই বিজনেসের প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে। তবে কাস্টমার কাস্টমার চাইতেছে কোয়ালিটি, ভ্যালু, তারপর সাপ্লায়ার, গভর্নমেন্ট, তারপর আপনার এনভায়রনমেন্ট, আপনার কমিউনিটি, আপনার কমিউনিটি কিন্তু আপনার বিজনেস এনভায়রনমেন্ট। আপনি যেই এলাকায় আপনার এই ইটের ফ্যাক্টরির কাজ আপনি করতেছেন, সেই আপনি কমিউনিটি কিন্তু দূষিত করতেছেন। তো আপনি দূষিত করে আপনি ওই এনভায়রনমেন্টে আরো কি কি করতেছেন যাতে তারা উপকৃত হয় না। শুধু যদি আপনি দূষণই করে যান তাহলে তো হইলো না। কারণ আপনার এজ এ কমিউনিটি সাধারণ পিপলরাও কিন্তু স্টেক হোল্ডার অফ এ বিজনেস। বাট মেইন স্টেক হোল্ডার হচ্ছে আপনার, যদি একদম বলে যে সবচেয়ে বেশি ইন্টারেস্ট কার, সবচেয়ে বেশি ইন্টারেস্ট হচ্ছে শেয়ার হোল্ডার। এনি কোশ্চেন? স্যার, আচ্ছা, বলেন স্যার। এনভায়রনমেন্টটা এর বিষয়ে আরেকটু ক্লিয়ার যদি করলে ভালো হয়। এটা স্টেক হোল্ডার কিভাবে, মানে এটা ক্লিয়ার না। আপনি 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 যখন কোনো একটা বিজনেস রান করেন, ধরেন সেটা একটা লোকাল কমিউনিটিতে রান করলেন, সেটা মধ্যে আপনি ইটের ভাটার যে এক্সাম্পলটা দিলাম আমি, ইটের ভাটা যখন আপনি একটা ফ্যাক্টরি এখানে দিলেন, এখানে কিন্তু আপনি দূষণ করতেছেন করতেছেন না? তারপর একটা গার্মেন্টস ফ্যাক্টরি কথা চিন্তা করেন, যারা কিনা হাই কেমিক্যাল জিনিস নিয়ে কাজ করে, তারা যখন একটা এই দূষণগুলা কোথায় ফালায় তারা? এটা কিন্তু ফালাই দিচ্ছে তার নদী নালাতে। নদী নালাতে ফালানোর কারণে তাদের ওইখানে আশেপাশে যে কমিউনিটি আছে, কমিউনিটি কিন্তু এফেক্টেড, তাই না? এটার ইম্প্যাক্টের কারণে কিন্তু এফেক্টেড। তো এই পুরা এলাকাটাই কিন্তু আপনার বিজনেসে তাকায় আছে যে আপনি এই জিনিসটা কিভাবে আপনি মিনিমাইজ করবেন। বুঝতে পারছেন? তো আপনি কিন্তু সাথে সাথে, আপনি যদি পানি দূষণ করে থাকেন, পুকুর পুকুর দূষণ করে থাকেন, একটা বড় নদী আছে দূষণ করে থাকেন, সেটার জন্য আপনি যদি কোনো স্টেপ নেন, তাহলে হবে আপনি এজ এ গুড বিজনেস প্র্যাকটিশনার।
সবাই কিন্তু নেয় না। কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনি যে একটা নদী দূষণ করলেন, আপনি কিন্তু একটা সোসাইটিকে আপনি হার্ম করতেছেন। একটু পরে আমি এটা নিয়ে আমরা কথা বলবো, সাস্টেনেবিলিটি নিয়ে একটা টপিক আছে একদম শেষে, যে ওই টপিকটা বলে এরকম যে আপনি বিজনেস এমন ভাবে করবেন না যাতে আপনি একাই শুধু করলেন, আপনার বংশধররা আর আপনার এই বিজনেসের কোনো অস্তিত্বই পাইলো না, কিংবা আপনি এমন বিজনেস করবেন না যাতে আপনার সমাজে ধ্বংস হয়ে গেল, নেক্সট আর এই বিজনেস করার এই সুযোগ থাকলো না। তো বিজনেস কিন্তু এভাবে করা যায় না, বিজনেস কিন্তু করতে হবে আপনার সোসাইটিকে মাথায় রেখে। তো এজ আ সোসাইটিও আপনার স্টেক হোল্ডার, এইটাই বুঝাইছে বেসিক্যালি, যে আপনি সোসাইটিকে বাদ রেখে আপনি এদেরকে একদম গ্রাহ্য না করে, মোট কথা বিজনেস কাদের কাদেরকে গ্রাহ্য করে, কাদের ইন্টারেস্ট আমলে নেয়, এজ এ হোল কমিউনিটিকে আমলে নেয়। কারণ কমিউনিটিকে বাদ দিয়ে বিজনেস করা যাবে না। আপনি চাইলেই আপনার কমিউনিটিকে শোষণ করতে পারেন না। আপনি আপনি কি বলে ছাত্র লীগের লোক, কিংবা আপনি ছাত্র যেটা করে আসছে আর কি, আপনার দেখা গেছে যে বস্তি উৎখাত করে আপনার আপনার ফ্যাক্টরি বানাইছেন, করে না? এটাই তো বাস্তবতা, এগুলো করে আসতেছে। এটা করলে কি হচ্ছে, আপনি স্টেক হোল্ডারকে পাত্তা দিচ্ছেন না। এখানে বাকি যে স্টেক হোল্ডার গুলো আছে এগুলোকে আপনি পাত্তা দিতে হয়, আপনি আপনি বাই ডিফল্ট আপনি পাত্তা দিতে বাধ্য। এমপ্লয়কে পাত্তা না দিলে এমপ্লয় কাজ করবে না, কাস্টমারকে পাত্তা দিবে না যদি আপনি ভালো প্রোডাক্ট না বানান, সাপ্লায়ারকে টাকা না দিলে টাকা দিবে না, গভর্নমেন্টকে ট্যাক্স না দিলে গভর্নমেন্ট আপনার প্রোডাক্ট করতেই দিবে না। কিন্তু এজ এ কমিউনিটি তাদের ইন্টারেস্ট আছে, কিন্তু তারা একটু দুর্বল পার্টি, দ্যাটস ইট। কিন্তু দুর্বল পার্টি কিন্তু যদি মনে করেন আন্দোলন করে ব্যবসা বন্ধ করতে পারে, আপনি খালি দূষণ করে গেলেন, আর তারা একদম মাটিতে, তাদের যখন পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তখন কিন্তু তারা একদম আন্দোলন করে বলবে, তখন আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না। তার মানে এদেরকে সবাইকে নিয়ে এই প্রত্যেকটা স্টেক হোল্ডারের ইন্টারেস্ট যেমন কোম্পানিতে আছে, কোম্পানি এদেরকে গ্রাহ্য করে বিজনেস করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার, একদম ক্লিয়ার। থ্যাংক ইউ নাইস। তো এই গেল স্টেক হোল্ডারকে দুইটা ভাগে ভাগ করছে, হ্যাঁ, একটা হচ্ছে প্রাইমারি আর একটা সেকেন্ডারি। প্রাইমারি হইতেছে আপনার শেয়ার হোল্ডার, আর সেকেন্ডারি যেই যেই কথাগুলো বললাম, এমপ্লয়ি, কাস্টমার্স, তারপরে ব্যাংকও আপনার কিন্তু as একটা স্টেক হোল্ডার, গভর্নমেন্ট, তারপর আপনার এক্সপার্ট, আপনার বিভিন্ন এক্সপার্ট লাগে কাজ করাইতে। তো তারপর লোকাল কমিউনিটি, যেটা একটু আগে বললাম, তারপর এনভায়রনমেন্ট এজ এ হোল, এরা হচ্ছে সেকেন্ডারি। তো এখানে এই যে স্যার চারটা তাহলে দেখতে পাচ্ছেন, বিষয়টাকে আপনি এমন ভাবে মিন করতেছেন যে বিজনেসের সাথে তারা জড়িত, তারাই হচ্ছে সেকেন্ডারি, থার্ড পার্টি গুলো। থার্ড পার্টি যা আছে সবই সেকেন্ডারি, আর জি একদম স্যার। মালিক যে বানাইছে, হ্যাঁ। দুর্বলতারা কাটতেছে। নিপা কিছু বলবেন নাকি বাচ্চা সবার কথাবার্তা আমাদেরকে শোনাবেন? আচ্ছা, আহ যে কি কথা বলতেছিলেন জানি আপনি, একটু আবার বলবেন? স্যার বলছিলাম যে আপনি যে প্রাইমারিতে বলেন শেয়ার হোল্ডার যারা, স্যার সেকেন্ডারি হ্যাঁ, হচ্ছে গিয়া হ্যাঁ, এই হ্যাঁ, যারা হচ্ছে থার্ড পার্টি গুলো আছে, যে হুম, কাস্টমার, হুম, হুম, এমপ্লয়িজ, হ্যাঁ, হুম, তারপরে এগুলা হচ্ছে বিশেষ করে তারা সেকেন্ডারি আর কি, অনেক কিছু না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপনার শেয়ার হোল্ডার বাদে, মানে মালিক বাদে যে বিজনেসটা বানাইছে, বাকি সব হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি স্টেক হোল্ডার। তো ইউ আপনারা কিন্তু এরকম কিছু স্টেক হোল্ডার শেয়ার হোল্ডার পার্থক্য কি স্যার? স্টেক হোল্ডার হইতেছে, উম, সবগুলারই বলে স্টেক হোল্ডার, আর শেয়ার হোল্ডার মানে হচ্ছে মালিক। তো শেয়ার হোল্ডার ইজ অলসো স্টেক হোল্ডার, বুঝতে পারছি? এই প্রত্যেকটারই স্টেক হোল্ডার বলে। এখানে যারা যারা দেখতে পাচ্ছেন, শেয়ার হোল্ডার, এমপ্লয়ি, কাস্টমার, সাপ্লায়ার, গভর্নমেন্ট, কমিউনিটি, এরা সবাই স্টেক হোল্ডার। আর স্টেক হোল্ডার বাংলা হইতেছে যাদের এই কোম্পানির প্রতি ইন্টারেস্ট আছে তাদেরকে স্টেক হোল্ডার বলে। মানে যারা এই কোম্পানি নিয়ে মাথা কামায়, মোর কথা, এই কোম্পানির প্রফিট হলে চিন্তা করে, প্রফিট কোম্পানির লস হলে চিন্তা করে। তারপর এরা কারা? এরা এরা হচ্ছে কাস্টমার, এরা এমপ্লয়ি, এরা সাপ্লায়ার, ব্যাংক, গভর্নমেন্ট, যাদের কোম্পানিতে মাথা ব্যথা আছে তারাই স্টেক হোল্ডার। আর একটা স্টেক হোল্ডার একটা পার্ট হতেছে, একটা ছোট্ট একটা পার্ট আছে, প্রাইমারি পার্ট, শেয়ার হোল্ডার। আমি দুইটা ভাগে ভাগ করলাম একটু আগে, যে স্টেক হোল্ডারকে দুই ভাগে ভাগ করলে প্রাইমারি আর সেকেন্ডারি দ্বারা, প্রাইমারি হতেছে অনলি শেয়ার হোল্ডার, আর বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি। কি বুঝতে পারছেন? যে কোশ্চেন করলেন স্টেক হোল্ডার আর শেয়ার হোল্ডার পার্থক্য কি, পার্থক্য নাই। শেয়ার হোল্ডার ইজ স্টেক হোল্ডার, কিন্তু শেয়ার হোল্ডার ছাড়াও স্টেক হোল্ডার আরো আছে। কি কি? বুঝা গেছে? জি স্যার। সোহেল নাকি? সোহেল তালুকদার, জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন হোয়াট ইজ স্টেক স্যার, হোল্ডার? বলেন তো দেখি, না পারলে কোনো সমস্যা না, আবার বলবো। বলেন তো শেয়ার হোল্ডার কি স্টেক হোল্ডার কিনা?
শেয়ার হলো মালিক, আর স্টেক হোল্ডার হলো যারা বা বেশি পরিচালনা, না বিজনেস না, পরিচালনা শেয়ার বেশি। হোল্ডার তো মালিক, শেয়ার হোল্ডার স্টেক হোল্ডারও। স্টেক হোল্ডার হচ্ছে এরা সবাই, বুঝছেন? বুঝছেন? তুহিন কিছু বলবেন? না ক্লাস স্যার, ক্যাপ্টেন বুঝতে তুহিন, পারছি, ক্লিয়ার। ক্লিয়ার। শেয়ার হোল্ডার তো মালিক, আমি তো বাংলা বললাম, হু আর দ্য শেয়ার হোল্ডার। স্যার সঞ্জিদা বলেন। স্যার হচ্ছে আমি যদি কোনো কোম্পানিতে জব করি তাহলে আমার ফ্যামিলি মেম্বার সেই কোম্পানির স্টেক হোল্ডার। ভালো কথা বলছেন, চিন্তা করতে হবে আসলে। এটা 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 আমি বলবো না যে এরা আপনার ডিরেক্ট শেয়ার, ডিরেক্ট ইন্টারেস্ট আছে। এদের ইন্টারেস্ট আছে আপনার প্রতি, যে আপনি এই স্যার কোম্পানিতে চাকরি পাইলেন। কোম্পানির প্রফিটে বা লসে তাদেরও তো স্যার মানে তারাও তো তাদের তারা এটাতে। তারা প্রত্যক্ষ না, তারা পরোক্ষ ইন্টারেস্ট আছে, তাদের ইন্টারেস্ট আপনাকে ঘিরে, আপনার ইন্টারেস্ট কোম্পানিকে ঘিরে। ভেরি গুড কোশ্চেন। হ্যাঁ, এইভাবে চিন্তা করবেন মাঝে মাঝে, যাতে আমার আটকাইতে পারেন। এটা কিন্তু পরোক্ষ ইন্টারেস্ট, পরোক্ষ ইন্টারেস্ট যাদের আছে তাদেরকে কিন্তু স্টেক হোল্ডার বলা যাবে না। হুম। আলটিমেটলি সব মানুষেরই কিন্তু, আপনার সব পক্ষেরই কিন্তু ইন্টারেস্ট আছে কোম্পানিতে, কিন্তু দেখতে হবে যে প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবটা দেখতে হবে। যেমন ধরেন কাস্টমার, এমপ্লয়ি, আপনি হচ্ছেন একটা কোম্পানি এমপ্লয়ি, কোম্পানি খারাপ করলো ভালো করলো আপনার কিন্তু দুশ্চিন্তা হবে। আর আপনার দুশ্চিন্তা দেখে তো আপনার 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 জামাইও দুশ্চিন্তা করতে পারে, আপনার বয়ফ্রেন্ড দুশ্চিন্তা করতে পারে। আর আবার কারো কারো তো থাকে চারটা পাঁচটা, কারো কারো থাকে স্যার যেমন একজন হ্যাঁ বলেন, কিছু স্যার যেমন বলতেছিলেন। একটা প্রতিষ্ঠানের যে স্যার যেমন একটা প্রতিষ্ঠানের পিউন বা হুম। ক্লিনার সেও কিন্তু স্টেক হোল্ডার। তা অবশ্যই চেষ্টা করলাম, কারণ সে ডিরেক্টলি তার 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 স্যালারি কোম্পানি থেকে আসে। আমি যেটা বলতেছিলাম, দেখেন আমি একটা কোম্পানি এমপ্লয়ি, আমার বাসায় বুয়াও কিন্তু আমার উপর ডিপেন্ডেন্ট, তাই না? তারপর আমার বাসায় দারোয়ান কিন্তু আমার উপর ডিপেন্ডেন্ট। তারপর আহ, আর আমার বাবা মা তো আছে। তো আমি কিন্তু তাদেরকে স্টেক হোল্ডার বলতে পারি না। আমার বউ কিন্তু আমার উপর ডিপেন্ডেন্ট ফুললি, সে ইনকাম করে না, ঠিক আছে? তো তারা কিন্তু কোম্পানি স্টেক হোল্ডার না, কোম্পানি শুধু আমি, আমার, তারা আমার প্রতি ডিপেন্ডেন্ট। তার মানে এই না যে ডিরেক্টলি তারা কোম্পানির প্রতি ডিপেন্ডেন্ট। বুঝতে পারছেন? জি স্যার, তারা হচ্ছে আপনার স্টেক হোল্ডার। আমার, হ্যাঁ এক্স্যাক্টলি, তারা হচ্ছে আমার স্টেক হোল্ডার। আচ্ছা, তো বিজনেসের একটু আগে একটা স্লাইড ছিল, এটা এটা এখানে থেকে এখানে আসলে ভালো হতো। তো বিজনেসের অবজেক্টিভটা স্যার দুই ধরনের। জি বলেন। স্যার স্টেক হোল্ডার আর স্টক হোল্ডার দুটো তো এক কথা না, তাই না? স্টক হোল্ডার, স্টক হোল্ডার হচ্ছে আপনি কোম্পানির শেয়ার কিনলে ওটারে বলে স্টক হোল্ডার। শেয়ার হোল্ডার, শেয়ার আর স্টক হোল্ডার তো এটা Share সেম। and stockholder same. স্টক হোল্ডার, না, স্টক স্টক হোল্ডারই হোল্ডারটা, শেয়ার হোল্ডার, স্টক না না হোল্ডার স্যার, শেয়ার হোল্ডার, বুঝছেন? স্টক হোল্ডারটা হচ্ছে মানে স্টক হোল্ডারটা হচ্ছে যখন কোম্পানির টোটাল মূলধনটারে সমান ভাগে বিভক্ত করে কয়েকটা, তখন তাকে স্টক হোল্ডার বলে। আর শেয়ারটারে সমান না, অসমান ভাগে আপনার তো বিভক্ত করে এমন আপনার এমন কিছু। স্টক স্টক এক্সচেঞ্জে যে শেয়ার গুলা কেনা বেচা হয়, ধরেন আপনি আজকে একটা একটা ইউনিলিভারের আপনি স্টক কিনলেন, তাহলে আপনি ওই কোম্পানির স্টক হোল্ডার না? তো হিসাবে তো আপনিও তো শেয়ার হোল্ডার, বুঝতে পারছেন? তখন আপনি কিন্তু প্রাইমারি স্টেক হোল্ডার হয়ে গেলেন। So one kind of shareholder, stockholder system. সেম সেম, হ্যাঁ সেম। স্টক হোল্ডার ইজ এ শেয়ার হোল্ডার, ডিফারেন্ট নাম আর কি। Okay, sir. হুম, আচ্ছা, তারপরে আমরা একটু আসি, আপনারা একটু দেখেন স্লাইডটা দেখেন, একটু রিডিং পড়েন। ব্লাঙ্ক হয়ে গেছে স্যার। আসছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে, দেখা আসছে যাচ্ছে না? স্যার, আসছে। এখন ঠিক আছে। আচ্ছা, এখানে আহ, একটা দেখতে হবে স্লাইডটা কি ঠিক আছে কিনা, একটু wait। আচ্ছা, yes, হুম, একটু স্লাইডটা একটু ভুল হয়েছে, হ্যাঁ স্লাইডটা বানানোর সময় একটু ভুল হয়েছে। এটা লেটস, এটা আমরা না দেখি, আমরা এই স্লাইডটা দেখি। তো বিজনেসের অবজেক্টিভটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি
আরেকটা হচ্ছে সেকেন্ডারি। আপনার প্রাইমারি অবজেক্টিভটা একটু আগে কিন্তু আমরা ডিসকাস করছি যে প্রাইমারি অবজেক্টিভ মানে হচ্ছে আপনার আপনি শুধু প্রফিট আর্ন করতে চান, দ্যাট ইজ ইউর প্রাইমারি অবজেক্টিভ। তার আগে বিজনেসের অবজেক্টিভের ডেফিনেশনটা এখানে দেয়া হয়নি, একটু বিজনেস অবজেক্টিভ নিয়ে একটু কথা বলি। বিজনেস অবজেক্টিভ ইজ এ স্পেসিফিক রেজাল্ট দ্য বিজনেস ওয়ান্ট টু অ্যাচিভ। বিজনেস কি চায় সেটাই হচ্ছে তার বিজনেসের অবজেক্টিভ। তারপরে আপনি প্রাইমারি সেকেন্ডারিতে যাই। যেমন ধরেন পাঠাও, পাঠাওর অবজেক্টিভ হইতেছে যে সে তার বিজনেস করবে হচ্ছে কিভাবে আহ, সে কমিউনিটিকে এমন ভাবে সার্ভিস দিবে যে যেখানে তার বাইকের মাধ্যমে এক জায়গা থেকে এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে যাবে এবং সে একটা প্রফিট নিবে। ঠিক আছে, তার বিজনেসের অবজেক্টিভ হচ্ছে এটা। হুম। তার যদি অবজেক্টিভ না থাকতো তাহলে কিন্তু তার বিজনেসই হতো না। মানে উইদাউট এনি অবজেক্টিভ বিজনেস ক্যান নট অপারেট। প্রত্যেকটা বিজনেসের অবজেক্টিভ থাকতে হবে এবং দ্যাট অবজেক্টিভ শুড বি ক্লিয়ার অ্যান্ড আপনার রিয়েল লাইফ ফোকাসড। ঠিক আছে, তো এই বিজনেসের অবজেক্টিভকে যদি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ আর একটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্টিভ। প্রাইমারি অবজেক্টিভ মানে মানে হচ্ছে যে বিজনেসটা কেন এক্সিস্ট করে, দ্য মেইন রিজন ওয়াই দ্য বিজনেস এক্সিস্ট। প্রফিট মেকিং বিজনেসের জন্য অবজেক্টিভ হচ্ছে যে মেক অ্যাজ মাচ প্রফিট অ্যাজ পসিবল টু ইনক্রিজ শেয়ার হোল্ডার ওয়েলথ। এটা হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ। আর নন প্রফিটের জন্য প্রাইমারি অবজেক্টিভ কি, যে সার্ভ দ্য বেনিফিশিয়ারি। সার্ভ দ্য বেনিফিশিয়ারি এমন ভাবে যাতে আপনার বেনিফিশিয়ারি বেনিফিটেড হবে ফ্রম ইওর অ্যাক্টিভিটি। আপনি শুধু টাকা পয়সা ইনকাম করা ইজ নট ইওর মেইন অবজেক্টিভ, যেটা আমরা একটু ডিটেইলে ডিসকাস করছি। আর বিজনেসের কিছু সেকেন্ডারি অবজেক্টিভ আছে। সেকেন্ডারি অবজেক্টিভ গুলা কি, সেকেন্ডারি অবজেক্টিভ গুলো হচ্ছে আপনার মার্কেট পজিশন। হ্যাঁ, তারপর এটা এই স্লাইডে একটু ভুল করে মানে দিছি আর কি, এটা একটু শূন্য করে দেওয়া দরকার ছিল, প্রাইমারি আর সেকেন্ডারি, এটা ভুল হয়ে গেছে। তো এখানে 1 নাম্বার আর 2 নাম্বার হইতেছে বেসিক্যালি প্রাইমারি অবজেক্টিভ, আর এই চারটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্টিভ। ঠিক করে আমি আপনাদের স্লাইডটা দিব। স্যার একটা সেকেন্ডারি, কোশ্চেন ছিল, সরি স্যার একটা। বলেন। স্যার হচ্ছে আমি অনার্সে পড়েছিলাম, কোন সাবজেক্ট এক্স্যাক্টলি মনে পড়তেছে না। হচ্ছে গিয়ে বলেন। একটা কোশ্চেন ছিল এরকমের যে একটা অর্গানাইজেশনের প্রধান উদ্দেশ্য কি সম্পদ সর্বাধিকরণ না হচ্ছে কি প্রফিট সর্বাধিকরণ। তো ওইখানে হচ্ছে কি আমি যতটুকু মনে পড়ে লিখছিলাম যে সম্পদ সর্বাধিকরণ, এবং এই বিষয়ে বিস্তারিত হুম, লিখেছিলাম। কিন্তু হুম। আপনি যে প্রথম থেকে পড়াচ্ছেন, আপনার কথায় হচ্ছে গিয়ে প্রফিট সর্বাধিকরণটা প্রাধান্য পাচ্ছে। আসলে এটা আহ, বিষয়টা কি? আর আপনার বই কি লেখা ছিল? সম্পদ স্যার ওয়েলথ সর্বাধিকরণ। ম্যাক্সিমাইজেশন স্যার। নর্মালি হ্যাঁ, আমরা ওয়েলথ জি ওয়েলথ স্যার। ম্যাক্সিমাইজেশন ইজ ইউর প্রাইমারি অবজেক্টিভ। তার মানে এটা না যে আপনার অবজেক্টিভ খালি একটাই, আপনার অবজেক্টিভ আরো অনেকগুলো আছে। যেমন সেকেন্ডারি অবজেক্টিভ যেটা আমি বললাম, এই যে দিস আর ইউর প্রাইমারি অবজেক্টিভ। ফার্স্ট অফ অল প্রফিট ম্যাক্সিমাইজেশন অ্যান্ড সেকেন্ড হচ্ছে শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এই দুইটা হচ্ছে আপনার প্রাইমারি অবজেক্টিভ, বুঝতে পারছেন? আর সেকেন্ডারি অবজেক্টিভ তো আছে। সেকেন্ডারি অবজেক্টিভ হচ্ছে আপনার মার্কেট পজিশন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এমপ্লয়ি ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি ইউজ। মার্কেট পজিশন হচ্ছে আপনার আহ, আপনি আপনার সেলসটাকে এমন ভাবে নিয়ে যাবেন যাতে আপনার মার্কেটে আপনার একটা ব্র্যান্ড স্টাবলিশ হয়। ঠিক আছে, আপনার প্রত্যেকটা আপনার কাস্টমার আপনার প্রতি এমন ভাবে আপনি আপনার প্রোডাক্টের ডেলিভার করবেন যাতে আপনার কাস্টমার আপনার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং আপনার মধ্যে একটা ব্র্যান্ড লয়্যালটি চলে আসে। ঠিক আছে, তারপর প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এটা হচ্ছে তার সেকেন্ড অবজেক্টিভ। খালি একটা প্রোডাক্টে বসে থাকবে না। আপনি প্রাণকে যদি দেখেন, প্রাণ কিন্তু খালি এক প্রোডাক্টে বসে থাকে না। দুনিয়ার এমন কোনো বিজনেস সে করে না। তার মানে তার সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে 2 দিন পর পর বিজনেস চেঞ্জ করো, বিজনেসের প্রোডাক্টের নতুনত্ব আনো। ঠিক আছে, একটা সার্টেন একটা প্রাইস মেনটেন করে তুমি প্রোডাক্টের নতুনত্ব আনো। দ্যাটস এর সেকেন্ডারি অবজেক্টিভ। প্রথম অবজেক্টিভ তো প্রফিট করা, সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে এইগুলা। দেন আসছে আপনার টেকনোলজি। টেকনোলজি 2 দিন পর পর ইমপ্রুভ করো যাতে আহ, এখন এআই এআই আসছে, এআই দিয়ে তুমি এখন সেলস এর পিচ রেডি করো। এআই দিয়ে 2 মিনিটে এখন সুন্দর করে আপনার কি বলে প্রোডাক্টের অ্যাড বানানো যায়, ব্যানার বানানো যায়। তো টেকনোলজি লেভারেজ করে দ্রুত কাজ করা যাতে আপনার কস্ট কমে আসে। আগে আপনার এই একটা ব্যানার বানাতে যাকে কাজ দেওয়া লাগতো তাকে দেখা লাগতো 2,000 টাকা, এখন এআই তে এটা ফ্রিতে করা যাচ্ছে, তাহলে আপনার কিন্তু কস্ট কমলো। তার মানে লেভারেজিং দ্য টেকনোলজি সো দ্যাট ইউর কস্ট বিকামস লেস।
তারপরে হচ্ছে এমপ্লয়িজ অ্যান্ড ম্যানেজমেন্ট। আপনি আপনার সেকেন্ডারি অবজেক্টিভ হবে হচ্ছে আপনার এমপ্লয়ীদেরকে নিয়ে, আপনি এমপ্লয়ীকে ট্রেন করবেন, আপনার এমপ্লয়ীদেরকে কি বলে একটা সুযোগ দিবে যাতে তারা একটা কালচারের মধ্যে থেকে তারা ইনোভেটিভ আইডিয়া আনতে পারে। হ্যাঁ, যাতে তারা, যেমন আপনি ব্যাংক গুলাতে দেখবেন কিছু কিছু কোম্পানি তো আছে যে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামে করে কি, ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামে কিন্তু সে একটা কাজ নিয়ে ফোকাস থাকে না। ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে একটা ফাস্ট ট্র্যাক রুট একটা কোম্পানির। এই এই রুটে একটা কোম্পানির উইদিন 1 ইয়ার, সরি উইদিন 1 ইয়ার না, উইদিন 2 to 5 ইয়ার্স একটা কোম্পানি সব তাকে শিখায় ফেলে। তো ম্যানেজমেন্ট ট্রেনিং গুলাই পরবর্তীতে আপনার ভাইস প্রেসিডেন্ট হয়, প্রেসিডেন্ট হয়। বাট নর্মালি যখন কেউ ক্যাশে জয়েন করে, আপনার ওই যে সামনে যে তারা থাকে ক্যাশ, এরা কিন্তু বেশি দূর আগাইতে পারে না, এদের কিন্তু একটা গ্রোথ খুব কম। তারপর অন্যান্য পজিশনেও কিন্তু গ্রোথ খুব কম, কিন্তু ম্যানেজমেন্ট ট্রেনিংদের গ্রোথ খুব বেশি থাকে। এটা এরকম একটা ট্রেনিং মডিউল আর কি। তো এমপ্লয়ীকে যত আপনি ট্রেন করবেন তত আপনার 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 সার্ভিস বেটার হবে, আপনার প্রোডাক্ট কোয়ালিটি তত বেটার হবে। তারা আপনার কোম্পানির প্রতি মানে কি বলে এটা, ডিপেন্ডেন্ট হবে। আপনি যখন কোম্পানিকে বেশি ভালোবাসবেন তখন আপনার কোম্পানি কাজ করতে ভালো লাগবে, তখন আপনার আপনি যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হন তাহলে আউটপুট ভালো আসবে। আপনি যদি সার্ভিস কোম্পানি হন তাহলে সার্ভিস কোয়ালিটি ভালো হবে। এখন যে কোশ্চেনটা আমাকে করছিলেন তার কোশ্চেনটা আমি ক্লিয়ার না, আমি আবার কোশ্চেনটা শুনতে চাই, দেন তার আপনার যদি ফার্দার কনফিউশন থাকে আমি আনসার করবো। আপনি বলবেন কি কোশ্চেনটা আবার? স্যার হচ্ছে গিয়ে আমি একটা কোশ্চেনে পড়ছিলাম অনার্সে যখন পড়ছিলাম তখন, আচ্ছা। যে একটা অর্গানাইজেশনের প্রধান অবজেক্টিভ যেটা থাকে ওটা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। হুম। তো এখন আপনি বারবার প্রফিট ম্যাক্সিমাইজেশনটাকে প্রাধান্য দিচ্ছেন, এখন ওয়েলথ এতে ওয়েলথ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কেমনে হবে? ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে তো আপনার প্রফিট বাড়লেই, তাই না? শেয়ার হোল্ডার, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মানে কি, শেয়ার হোল্ডারের টাকা বাড়বে। শেয়ার হোল্ডার টাকা কখন বাড়বে? যখন কোম্পানি প্রফিট করবে, তাই না? তো দুইটা দুইটার সাথে রিলেটেড কিন্তু। কোম্পানি যখন প্রফিট করবে তখনই তো ডিভিডেন্ড দিবে, ডিভিডেন্ড দিলেই তো শেয়ার হোল্ডারের ওয়েলথ বাড়বে। একটা একটার সাথে মানে পরের স্টেপ আর কি, দুইটা তো সেমই। স্যার সেম জিনিস, বাট হচ্ছে যদি কোশ্চেনে এমন আসে যে হচ্ছে কোম্পানির প্রাইমারি অবজেক্টিভস কি, এন্ড দুইটাই যদি আপনি দেওয়া থাকে। এইভাবে লিখবেন, প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে মেকিং অ্যাজ মাচ প্রফিট অ্যাজ পসিবল সো অ্যাজ টু ইনক্রিজ শেয়ার হোল্ডার ওয়েলথ, মানে এত প্রফিট করতে হবে যাতে শেয়ার হোল্ডারের ওয়েলথ না স্যার, বেড়ে আমাদের তো যায়। টিক মার্ক হ্যাঁ স্যার। থাকবে এখানে, মনে করেন জি দুইটাই স্যার। এই আছে। লাইনটা এখন এভাবেই আমি আসবে, লাইনটা দুই ভাগে আসবে না, এটাকে আমি 1 2 দেখাইছি। দিস ইজ এ ওয়ান, দিস ইজ এ সিঙ্গেল লাইন। আমি আপনাকে এই এইটা যদি আমি আপনাকে ফালাই দিই, ঠিক আছে? লেটস কনফিউশনটা রিমুভ করি, আমি স্লাইডটা বেসিক্যালি একটু কনফিউজিং হয়ে গেছে, লেটস রিমুভ দিস। ঠিক আছে, লেটস রিমুভ দিস। আমরা এখানে লিখবো হইতেছে making as much as profit so as to increase তোমার যদি এমসিকিউ আসে তাহলে আপনার এই লাইনটা থাকতে হবে। এই লাইনটা কি বলছে, যে আপনি এত প্রফিট করবেন যাতে আপনার শেয়ার হোল্ডারের ওয়েলথ বেশি হয়। এখন বলেন কোনো কনফিউশন আছে কিনা, এইটা টেবিলটা ঠিক করে ক্লিয়ার। দেবেন। আর এই এই যে বাকিগুলো, দিজ আর ইউর সেকেন্ডারি অবজেক্টিভ। বুঝতে পারছি। কি ক্লিয়ার? জি ওকে। স্যার, ক্লিয়ার। আচ্ছা, তারপরে আসেন কিছু টপিক আছে, হ্যাঁ এই কয়েকটা টপিক ডিসকাস করা হয়েছে, স্যাটিসফাইসিং, তারপরে আরো কি কি জানি বললো না, তারপরে কি বলে কনস্ট্যান্ট থিওরি, এইগুলা আছে একটু, এগুলো আমরা একটু ডিসকাস করবো। হুম, হুম। তারপরে আমাদের স্লাইড মতো 10টা শুরু হয়েছে। আচ্ছা, একটু উলট পালট হয়ে গেছে আর কি, সমস্যা নাই। আমি স্লাইডটা ফালাই দিলেও পারি, সমস্যা নাই, এখানে আছে।
আচ্ছা, এই যে টপিক গুলো আছে এগুলো আমরা একটু ফার্দার ডিসকাস করবো, হ্যাঁ। এখানে স্যাটিসফাইসিং নামে একটা টপিক আছে। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত যা শিখলাম এর মধ্যে থেকে কোনো কি বলে কোনো কোশ্চেন টোশ্চেন আছে কিনা? নাও স্যার। নাই? স্যার আপাতত নেই, পরে দেখতে হবে স্যার, যদি আচ্ছা থাকে নেক্সট ক্লাসে স্যার জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, তো স্যাটিসফাইসিং এর যে ব্যাপারটা কি? স্যাটিসফাইসিং মানে একটু আগে যেটা কোশ্চেন বলছেন যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন খালি কোশ্চেন ছিল অলওয়েজ স্যার। আমাদের গোল কিনা? জি, কিছু বলবেন? স্যার এটা আমি একটু স্যার অ্যাড একটা করতে চাই। কোশ্চেন ছিল। জি জি, শিওর, বলেন। স্যার আমি বলবো। জি জি, বলেন, একজন একজন করে বলেন, শুনি, জি সমস্যা স্যার, নেই। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন আর প্রফিট ম্যাক্সিমাইজেশনে স্যার এখানে স্যার ডিফারেন্স আছে স্যার। কিরকম ডিফারেন্স? একটা এক্সাম্পল দিলে, ধরেন ওয়েলথ ম্যাক্সিমাইজেশনে হচ্ছে যে আহ, আর- আমি যা প্রফিট করলাম সেটা হুম যদি আমি এই সম্পূর্ণটা ডিভিডেন্ড আকারে দিয়ে দেই হুম শেয়ার হোল্ডারদেরকে, সেক্ষেত্রে আমার ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটা হবে না। আমি সেখান থেকে কিছু একটা অংশ তাদেরকে দিব আর কিছু একটা অংশ আমার ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের জন্য রেখে দেব। এটা একটা কনসেপ্ট। ম্যাক্সিমাইজেশন রেখে আর দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার ওয়েলথ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ম্যাক্সিমাইজেশনে রেখে রাখবো। দিবেন? না, কার ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের জন্য রেখে দিবেন? কোম্পানির না স্যার, না না, এখানে কোম্পানির শেয়ার আমরা হোল্ডারদের। কোম্পানির ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের কথা বলতেছি না, শেয়ার হোল্ডারের ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের কথা বলতেছি। জি আপনি জি, টাকা, শেয়ার হোল্ডারদের। কিছু ওকে, ক্ষেত্রে স্যার আরেকটা উদাহরণ দিই আমি, সেটা হচ্ছে যে আমি কিছু ক্ষেত্রে সবসময় প্রফিটের চিন্তা করব না। যেখানে প্রফিটের চিন্তা করলে সেখানে আমার কোম্পানির ওভার লং টার্মে সেটা কোম্পানির জন্য ব্যাড কিছু হতে পারে। সেক্ষেত্রে আমি এটা নিব না, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ডিসিশনটাই নিব। এখানে কিছু উদাহরণ আছে স্যার, সেটা দিলে হয়তো ক্লিয়ার হবে আরো। ধরেন আমার শুনি। একটা ফার্ম আছে, গরুর ফার্ম, সেটাতে হুম আমি যদি ঈদের আগে একটু দাম বেশি হয়, সেখানে গাভী হুম আছে আছে, আমি একটু দাম বেশি পেয়ে সবকিছু সেল করে দিলাম, সেক্ষেত্রে হুম। কিন্তু আমার এখানে প্রফিট করলাম ঠিক আছে, কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটা হবে না। কারণ হচ্ছে যে আমি যদি ওই গাভীগুলা এখানে দাম বেশি পাওয়া সত্ত্বেও না সেল করি, সেখানে গাভী থেকে আমার সেটা আরো বৃদ্ধি পাবে, সেটা আরো ইনক্রিজ করবে। সেটা একটা থিম, মানে এরকম একটা ইয়ে ছিল আর কি, থিম ছিল আমরা যখন ওইখানে পড়ছিলাম আর কি, ওইটাই আর কি আচ্ছা ওই ভাই বলছিল। জি স্যার। আচ্ছা, যে ওই ওই ভাইয়ের কথা ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছেন আপনি। আপনার আপনার যে গরুর এক্সাম্পল যেটাই বললেন, এটা কি সে যেখান থেকেই বলছে নিশ্চয়ই সেটা কোনো বেসিস থাকা লাগবে। আর আমরা যে বইটা পড়তেছি আমাদের বইয়ের বেসিস হচ্ছে আপনাকে এমন ভাবে প্রফিট আর্ন করতে হবে যাতে আপনার শেয়ার হোল্ডারের সম্পত্তি বাড়ে। আপনি আপনার গরুর এক্সাম্পল দিয়ে যদি আমি একটু চেষ্টা করি বোঝানোর, আপনি এই ঈদেও বিক্রি করতে পারেন, আপনি আবার সেটা আবার নেক্সট ঈদেও রেখেও বিক্রি করতে পারেন। আলটিমেটলি আপনার তো ওয়েলথ বাড়বেই। এখন ওয়েলথ কতটুকু বাড়বে, কমবে না, আপনি এই বছর বিক্রি করে ফেললে আপনার কতটুকু হবে, আর আপনার নেক্সট ইয়ার বিক্রি করে ফেললে আপনার কতটুকু বাড়বে, সেটা কিন্তু আসলে এখানে কোনো কোয়ান্টিটিভ টার্মে আমরা কিন্তু ডিফাইন করতে যাচ্ছি না। মোট কথা হচ্ছে আমার শেয়ার হোল্ডারের ওয়েলথ বাড়লেই হলো। এটা এই বছর বাড়বে নাকি নেক্সট ইয়ার বাড়বে সেটা তো আমার চিন্তার বিষয় না, আমার কথা হচ্ছে আমার শেয়ার হোল্ডার টাকা বাড়লেই হলো। আমি এমন ভাবে প্রফিট করবো যাতে আমার শেয়ার হোল্ডার টাকা বাড়ে। মেইন কনসেপ্ট হচ্ছে এটা। আমার কনসেপ্ট কিন্তু এটা না, আমি এমন ভাবে প্রফিট করবো যাতে আমার শেয়ার হোল্ডার প্রফিট কমে, আমার ওয়েলথ কমে যায়। কোম্পানি বানাই কেন? আমি কোম্পানি বানাই, আমি গরুর খামার কেন করছি? সো দ্যাট এই কোম্পানির থেকে আর্নিং নিয়ে আমার সম্পত্তি বাড়ে, এজ এ মালিক আমার সম্পত্তি বাড়ে। এখন সেটা এই বছর বাড়বে নাকি সেটা 5 বছর পরে বাড়বে, এটা বিজনেস টু বিজনেস কি বলে এটা, ডিফার করবে। যেমন আমার যদি ছোট ফার্ম হয়, আর হচ্ছে ওই যে ছাগল কাণ্ড যে হয়েছিল, ওনার দুইটা ফার্মে কিন্তু দুই দুই ধরনের অবজেক্টিভ থাকবে, সরি গোল থাকবে। অবজেক্টিভ দুজনেরই শেয়ার হোল্ডারের টাকা বাড়ানো। আমার অবজেক্টিভ আমি ছোট ফার্ম, আমি ওই সাদেক এগ্রোর কাছে সব বিক্রি করে দিয়ে আমি এই বছর দেশে বাইরে চলে যাবো। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি আমি এইভাবে আমার সম্পত্তি বাড়াতে চাই। সাদেক এগ্রো চিন্তা করবে আমার বিজনেস থাকবে বাংলাদেশে 20 বছর, আমি একটা ব্র্যান্ড এস্টাবলিশ করবো, তারটা সে রেখে বিক্রি করবে, তার তার শেয়ার হোল্ডার ওয়েলথ সে কিভাবে বাড়াবে। তার মালিক কিন্তু সে একা না, তার মালিক 40-50 জন। ওই 40-50 জনের ওয়েলথ কিভাবে বাড়বে তারা বোর্ড মিটিং এ ডিসাইড করে যে আমরা এই বছর চাই না, আমরা চাই এই বছর 10টা বিক্রি করতে, আমরা চাই এই বছর 5টা বিক্রি করতে, আমরা চাই এই বছর ব্রাহ্মা জাতের গরু আনতে যেটা বাংলাদেশে নিষিদ্ধ, কিন্তু আমরা আনবো, আমরা বিক্রি করব।
মামলা খাইলে খাবো, লেটস টেক দ্য রিস্ক। তো বিজনেস টু বিজনেস আপনার ওয়েলথ কিভাবে শেয়ার হোল্ডারে বাড়বে সেটা তো বিজনেস ডিফাইন করবে। আমরা তো কোনো স্পেসিফিক বিজনেস নিয়ে এখন কথা বলতেছি না, আমরা ওভারঅল কথা বলতেছি। ওভারঅল হচ্ছে আপনি এমনভাবে বিজনেস করবেন যাতে আপনার টাকা বাড়ে। আপনি যদি মালিক হন, আপনি যদি পার্টনারশিপ করেন, তাহলে আপনার পার্টনার আর আপনার দুজনের ওয়েলথ কিভাবে বাড়বে সেটা সেটা আপনি আমলে আনতে হবে। বুঝতে পারছেন? জি তো স্যার, সেজন্য শুধু স্যার প্রফিটটারে, যে প্রফিটটা আপনি একটা প্রফিট নির্দিষ্ট না, সার্টেন প্রফিটটাকে আপনি পিরিয়ডে হয় প্রফিটটা স্যার। আপনি কনসিডার করবেন না? প্রফিট না করলে হ্যাঁ, অবশ্যই করব, অবশ্যই করব, যেটা আমার ওয়েলথ ম্যাক্সিমাইজেশনে হ্যাম্পার না করে, লং রানে জানে আমার, লং রানে যেন আমার এটাতে কোনো ইফেক্ট না পড়ে, ক্ষতি না হয়। আমি একটা প্রোডাক্টের এরকম দাম করে দিলাম, ইনক্রিজ করে দিলাম আমার প্রফিটের জন্য, বা এরকম একটা জিনিস ইমপ্লিমেন্ট করলাম যেটা পরে হয়তো কাস্টমারদের ইফেক্ট করতে পারে, যেটা আমার বিজনেসে সেটাই তো, আপনি ওয়েলথ তো আমার কথা, ম্যাক্সিমাইজেশনে সমস্যা হতে পারে। সেটাই তো, সেটা তো আমার কথাই বলেন। আপনি চান ওয়েলথ ম্যাক্সিমাইজ হোক এবং জি প্রফিটটা স্যার। আর এমন ভাবে করেন, এমন ভাবে প্রফিটটা এমন ভাবে করেন, মানে এই না যে আপনি দাম বাড়ায় দিলেন আর 2 দিন পরে আপনার স্যার, ব্যবসায়িক লস। এই দুইটা লজিকের মধ্যে হেলথ ওয়েলথ ম্যাক্সিমাইজেশনকে আর কি বইয়ের মধ্যে সাপোর্ট করছিল, ওই আমরা ওইটাই আনসার করছিলাম। আচ্ছা ঠিক আছে। আপনি ওই আহ, বই পড়তেছেন না, আপনার আপনার এখন সি এর বই পড়তে হবে, এন্ড ইউ হ্যাভ টু অ্যান্সার বেসড অন ইউর বুক। স্যার, আপনার ওই বইয়ের জি স্যার, নলেজ এখন, শিওর। এখন ওই বইয়ের আর সাথে আমার আমি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না, হয়তো আপনি দেখতে পাচ্ছেন। আমি জানি না বাকিরা, এই যে 211 জন আছেন, আপনারা কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন কিনা। আমি কিন্তু ওনার কথার সাথে আমার কথা কোনো গ্যাপ পাচ্ছি না। আমি দেখতেছি দুজন সেম কথাই বলতেছি, বাট স্টিল দ্যার ইজ এ কনফিউশন। আপনিও স্যার, চাচ্ছেন শেয়ার আমিও হোল্ডার ওয়েলথ। হয়তো ভালোভাবে মানে এক্সপ্লেন করতে পারি নাই, এই জন্য। যে এনিওয়ে, মোট কথা হচ্ছে আপনার শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইজ ইউর মেইন প্রায়োরিটি। এন্ড আপনি প্রফিট জি দিয়ে স্যার। করবেন না কি করেন আমি জানি না, আপনি প্রফিট ছাড়া অন্য কিভাবে আপনি শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করবেন পসিবল কেন বলা হচ্ছে, লাইনটা আমি কেন কিভাবে লিখলাম, মেকিং। ও আচ্ছা, একটু কেটে ফেলছি, ওয়েট, স্লাইডটা নিয়ে আসি আবার। এই লাইনটা দেখেন, মেকিং অ্যাজ মাচ অ্যাজ প্রফিট, আপনার সাথে সঙ্গতি রেখেই বললাম। আপনি এমন ভাবে প্রফিট করবেন না যাতে আপনার বিজনেস হ্যাম্পার করে। আপনাকে প্রফিটটা অ্যাজ মাচ করতে হবে। অ্যাজ মাচ এর বাংলা কি? প্রফিটটা এমন ভাবেই করবেন যাতে আপনার শেয়ার হোল্ডার ওয়েলথ কমে না যায়। সেটা 1 বছর রেখে করবেন নাকি 10 বছর রেখে করবেন, প্রফিট আপনি ডিসিশন নেবেন, আপনি কিভাবে শেয়ার। মোট কথা হচ্ছে শেয়ার হোল্ডার ওয়েলথ কিভাবে বাড়বে তার উপর ডিসিশন নিয়ে আপনি আপনার প্রফিটটা করবেন। আপনার যদি মনে হয় আপনি প্রফিট এবছর কম করবেন, করেন, তাহলে আপনার শেয়ার হোল্ডার ওয়েলথ ওইভাবেই বাড়বে। আপনি প্রফিট যদি বেশি করেন, তাহলে আপনার শেয়ার হোল্ডার ওইভাবেই বাড়বে। এন্ড এই লাইনটা মনে রাখবেন। বা আপনার এমসিকিউতে এরকম আসবে যে হুইচ ওয়ান ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ। তো বাকি 3টা 4টা লাইনের পরে একটা লাইন হতে এরকম থাকবে যে প্রফিট করে শেয়ার হোল্ডার ওয়েলথ বাড়াবেন, তখন ইউ উইল টেক দিস অ্যান্সার। বেশি পেঁচাতে যাবেন না, দিস ইজ এ ভেরি সিম্পল কনসেপ্ট। বেশি চিন্তা করতে যাবেন না, বেশি বেশি এটাকে কমপ্লেক্স করতে যাবেন না, তাহলে কিন্তু এমসিকিউ এক্সাম আর শেষ হবে না। আইটি এক্সামে সেকেন্ড লেভেলে 150টা এমসিকিউ 3 ঘন্টার জন্য। তো যখন আপনি বেশি ক্রিটিক্যালি চিন্তা করে ফেলবেন, আহ, তখন কিন্তু টাইম নষ্ট হবে বেশি, একটা কোশ্চেনে বেশি টাইমও নেওয়া যাবে না। আপনাকে আউট অফ আপনার পরীক্ষা কত টাইম আর হচ্ছে ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ কোশ্চেন্স, ভাগ করে আপনার দেখতে হবে যে হাউ মেনি টাইমস ইউ হ্যাভ ফর ইচ এমসিকিউ। হ্যাঁ, তো ওভাবে টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি টু সাকসেস ইন সিএ। মাথা রাখবেন, এই লাইনটা সবসময় মাথা রাখবেন। টাইম ম্যানেজমেন্ট ছাড়া ইউ উইল নেভার নেভার বি সাকসেসফুল। যেমন আমি যখন কেস স্টাডি এক্সাম দিই, লাস্ট লেভেলে কেস স্টাডি এক্সামে কেউ কেস স্টাডি শেষ করতে পারে না। এটা হচ্ছে কেস স্টাডির মেইন সমস্যা, যে টাইমলি শেষ করা যায় না। তো কেস স্টাডি কোশ্চেন গুলো মোটামুটি সেমই থাকে। তো আমি প্রিপারেশন নিয়ে যে গেছিলাম পরীক্ষার আগের দিন, যে প্রতিটা কোশ্চেনের কোশ্চেন সেম থাকে, কেসটা ডিফারেন্ট থাকে, কোশ্চেন সেম থাকে। তো প্রতিটা কোশ্চেন কয় মিনিট করে লিখবো আমি সেটা আমি মুখস্থ করে গেছিলাম। আমাদের 4টা কোশ্চেন থাকে, 4টার মধ্যে কিছু সাব কোশ্চেন থাকে। তবু ধরেন ধরেন আউট অফ 10 কোশ্চেন 10টার মতো কোশ্চেন থাকে। এই 10টা কোশ্চেন মনে রাখছে। সোয়াট অ্যানালাইসিস থাকে আপনার, এই আরো কি কি জানি থাকে মনে নাই এখন। তো আমি এরকম সোর্ট অ্যানালাইসিসের জন্য 10 মিনিট, সেটা কোন সময় লিখতে হবে, টাইম 2টা থেকে 6টা পর্যন্ত আমাদের পরীক্ষা 4 ঘন্টা। তো সেটাকে 5টা 10 মিনিটে লিখবো নাকি 5টা 20 মিনিটে লিখবো, এইটাও মুখস্থ করে গেছিলাম। মানে এইভাবে টাইম ম্যানেজমেন্টের প্রিপারেশন আই টুক। তো টাইম ম্যানেজমেন্ট, টাইম ইজ আপনার সবচেয়ে বড় শত্রু এই সিএ তে। আর সেকেন্ডারি আপনার হাতের লেখা।
আর মেইন অবজেক্টিভ হচ্ছে আপনি পারেন কিনা। পারার পরে আপনার মেইন সূত্র হইতেছে অবশ্যই যদি না পারেন টাইমার ইয়ে দিয়ে কি করবেন, আগে তো পারতে হবে। ব্যাটারি ব্যাটারি চার্জ মাত্র 6% আছে। আচ্ছা একটু 1 মিনিট দেন, আমি একটু ওকে, লেটস মুভ অন। আমরা বেশি আগাইতে পারি নাই আজকে, সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে একটু করে ফেলবো। স্লাইড দেখা যাচ্ছে তো না? জি Yes, স্যার। sir. সাব্বির বলেন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার এই বিজনেস ট্রেড ফাইন্যান্সে স্যার কত মার্কের মতো এরকম ম্যাথ কোশ্চেন থাকতে পারে আনুমানিক পরীক্ষায়? আমরা ক্লাসের শুরুতে বলছি এটা এটা কোনো বলা যাচ্ছে না কত মার্কের কোশ্চেন থাকবে ম্যাথের। ম্যাথ আপনাদের সিলেবাসেই নাই, বাট আমাদের সময় যখন আমরা সাবজেক্টিভ পরীক্ষা দিতাম তখন কোনো ম্যাথ আসতো না। তারপর আমি যখন পাশ করে গেছি তখন এর পরে আবার দেখলাম যে একটা ম্যাথ দিছে, তো খুব কম মার্কেট, 4-5 মার্কেট। তো আমি বিজনেস ফাইন্যান্সে আমাদের সিলেবাসে ম্যাথ নাই, বাট স্যাররা যদি মনে করে যে না একটা ম্যাথ দুইটা ম্যাথ দিতে পারি, তাহলে আপনারা পাস্ট কোশ্চেনের উপর বেস করে আপনার প্রিপারেশন নেবেন। আর স্যার আমি জানতে চাই স্যার আপনার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর আগে করে জানতে চাচ্ছি আমরা আমরা। আমাদের টপিক শেষ করার পরে আমরা অ্যানালাইসিস করে আমরা কিছু কিছু টপিকের ম্যাথ শিখাই দেবো, সমস্যা নেই। ঠিক আছে, এক্সট্রা ক্লাস নিয়ে হইলেও যদি কোনো ম্যাথ কোনো টপিক আপনাদের মনে করেন, আপনারা লাস্ট রিসেন্ট যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে কথাবার্তা বলবেন, ট্রাই টু ফাইন্ড আউট যে তারা কি কি ধরনের ম্যাথ ফেস করছেন। ওই ম্যাথ গুলো আমাদের সাথে ডিসকাস করেন, দেন উই উইল ট্রাই টু ডু সাম ম্যাথ। হ্যাঁ, এক্সট্রা ক্লাসের মাধ্যমে হইলো আমরা ম্যাথ এবার ম্যাথে ছিল অল্প কিছু মার্ক, মানে 4-5 মার্কের মতো ছিল। 4-5 মার্কের ম্যাথ ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ট্রাই টু ফাইন্ড আউট দোজ এরিয়া অফ টেস্টিং ম্যাথ। হ্যাঁ, কি কি এরিয়ার উপর তারা ম্যাথ গুলা নিচ্ছে, বিকজ বইয়ে কোনো ম্যাথ নাই, বইয়ে তেমন কোনো ম্যাথ নাই। বাট লেটস সি, আমরা 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 ম্যাথের উপর প্রিপারেশন নিব, সমস্যা নেই। আজকে তো আমাদের ফুল থিওরি ক্লাস, আমি এটা মাথায় রাখলাম কি কি ধরনের ম্যাথ আসে। আমি একটা নেক্সট ক্লাসে একটা হেডস আপ দিব না, ঠিক আছে? আমি আর একটু খোঁজ ওকে নিই কোন কোন ম্যাথে, আর কিছু রিসেন্ট স্টুডেন্টের সাথে কথাবার্তা বলি, তারা কি ম্যাথ ফেস করছে। আপনারা কথাবার্তা বলেন, আমাকে নেক্সট ক্লাসে জানাবেন যে এই এই টপিকের উপরে ম্যাথ আসতেছে। সেকেন্ড লেভেলও সেম, সেকেন্ড লেভেলের বইও কোনো ম্যাথ নাই আপনার। সেকেন্ড লেভেলের বইটার নাম হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি, ফুল থিওরি, কোনো ম্যাথের কোনো অপশনই নাই। বাট ওখানেও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার থেকে ম্যাথ চলে আসে, নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন। তো এই জন্য আমরা যারা পরীক্ষা পাস করতে পারে তাদেরকে মানে অ্যাডভাইস দেই যে তোমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর বিজনেস স্ট্র্যাটেজি দুটো একসাথে এক্সাম দাও, বিকজ কিছু কিছু কোশ্চেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে চলে আসে বিজনেস স্ট্র্যাটেজিতে, যদিও সেটা আসার কথা না। এখন কেন আসে, লেটস নট অ্যান্সার দ্যাট কোশ্চেন। আচ্ছা, তো এই স্লাইডে দেখতে পাচ্ছেন যে
বলতেছে যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অলওয়েজ অলওয়েজ কি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এতক্ষণ যে কথা বললাম যে প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, সবসময় কি এটাই কি কোম্পানির গোল হওয়া উচিত কিনা? এটা একটা থিওরি আসছে, এটার নাম বলতো যে প্রফিট স্যাটিসফাইসিং। বলতেছে যে প্রফিট তো আর্ন আমরা করবো, কিন্তু সেটা রিস্ক কে ব্যালেন্স করে, এথিক্স কে ব্যালেন্স করে, সাস্টেনেবিলিটি কে ব্যালেন্স করে, কোম্পানির এমপ্লয়ি কে ব্যালেন্স করে, দেন আমরা প্রফিটটাকে প্রায়োরিটি দেব। প্রফিটটাকে আমরা এমন ভাবে প্রায়োরিটি দেবো যে সবকিছুর ঊর্ধ্বে প্রফিট। আমার এমপ্লয়ি যা মন চায় তাই হোক, তাকে 10 ঘন্টা জায়গায় আমি 15 ঘন্টা কাজ করাইলে আমার প্রোডাকশন বেশি পাবে। আমি একটু বলবো স্যার। জি, স্যার আমি এই বিষয়ে একটু বলতে চাচ্ছিলাম স্যার। আমি শেষ করি আগে, তারপর বলেন। জি স্যার। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম যে আপনার টোটাল প্রায়োরিটিটা, শুধু প্রায়োরিটি কিন্তু আপনার এটা হওয়া উচিত না যে শুধু আপনার এনাফ প্রফিটই ইজ দ্য মেইন অবজেক্টিভ। যদি আমরা পড়ে আসছি অবজেক্টিভ এটাই হওয়া উচিত, বাট এথিক্যালি আপনার এথিক্স এর বাইরে গিয়ে, আপনার সাস্টেনেবিলিটি বাইরে গিয়ে, সাস্টেনেবিলিটি টপিকটা একটু পরে আসবে, আপনার টোটাল কোন রিস্ক কে কনসিডার না করে আপনি শুধু শুধু প্রফিট প্রফিট করলে হবে না। আপনাকে এইগুলো আমলে এনে দেন আপনাকে ইউ হ্যাভ টু আর্ন ইউর প্রফিট। এটাই হচ্ছে প্রফিট স্যাটিসফাইসিং থিওরি। বলেন। স্যার আমি যতটুকু বুঝি স্যার, মানে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে প্রবৃদ্ধি, বুঝায় না স্যার? বাংলাতে যেটা প্রবৃদ্ধি বলে সেটা, আর হচ্ছে স্যার প্রফিট ম্যাক্সিমাইজেশন সেটা হচ্ছে উন্নতি স্যার। একটার সাথে আরেকটা লিঙ্ক যুক্ত স্যার, একটা স্যার একটা পসিবল না স্যার, এতটুকু এক্স্যাক্টলি, বুঝি। ইউ আর রাইট, ইউ আর রাইট। একটা একটার পরের স্টেপ, একটা একটার পরিপূরক, একটা ছাড়া একটা হবে না। এক্স্যাক্টলি। আপনি ব্যবসা করলে আপনার ব্যবসা থেকে যে লাভ আসবে, সে লাভ থেকে আপনি গাড়ি কিনবেন, দ্যাট ইজ ইউর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। একদম সোজা বাংলায় আপনার এখন আহ, ধরেন আপনি ব্যবসা করেন হইতেছে কাপড়ের ব্যবসা করেন, গস কাপড়ের ব্যবসা করেন, ভালো বড় ব্যবসা। এখন আপনি চাইলে একটা প্রোডাক্টে ভালো লাভ করতে পারেন, আবার আপনি মানে ভালো লাভ করতে, আচ্ছা গস কাপড়ের না, আপনি ধরেন গাড়ির ব্যবসা করেন, আপনি এই ইয়ে বিক্রি করেন, বাইক বাইক বিক্রি করেন, হ্যাঁ আপনার বাইকের শোরুম আছে। তো বাইক বিক্রি করার পরে যে প্রফিটটা আসে, প্রফিটটা আসার পরে আপনি সেটা দিয়ে আপনি আপনার সংসারে খরচ চালান, আপনার আপনার জিনিসপাতি কিনেন। তো এখন এরকম হয় ঈদের আগে আগে যে আপনার একটু সেল বাড়াইতে হয়। তো সেল বাড়াইতে হলে কি করতে হবে? ঈদের আগে আগে মানুষ দেখবেন যে কি বলে জিনিসপাতি একটু বেশি কিনে। তো আপনি চাইলে কিন্তু একটু দাম বাড়ায় নিতে পারেন মানুষের থেকে, মানুষের হাতে টাকা আছে ঈদের সময়, বোনাস পায়। তখন আপনি একটু চাইলে যে যেটা যেই জিনিসটা আপনি একটু ধরেন 2 লাখে নিতে পারতেন, সেটা আপনি 2,05,000-এ নিলেন। বিকজ বিকজ ইউ হ্যাভ এ ডিমান্ড, এবং প্রাইসটা ডিপেন্ড করে ডিমান্ডের উপরে, রাইট? তো যখন আপনি 2,05,000-এ বিক্রি করতেছেন, মানুষ নিচ্ছে, কিন্তু এমন না যে নিচ্ছে না। কিন্তু যদি আপনি 2,05,000 থেকে 2,30,000 নিয়ে বসে থাকেন, আপনি অ্যাডামেন্ট হয়ে যান, আপনি নড়বেনই না 2,30,000 থেকে, তাহলে তো আপনার বিজনেস করতে হবে না, তাহলে আপনার ওই এটা বিক্রি হবে না। বিক্রি না হলে আপনি বাসা বাজার করতে পারবেন না, আপনি কিছু করতে পারবেন না। কিন্তু ঈদের সময় আপনি যে বললাম 2 লাখের জায়গায় 2,05,000 নিচ্ছে না, মানুষজন কিনতেছে, তাহলে এক্সট্রা 5 করে আপনার প্রফিটটা বাড়াইলো না? প্রফিট বাড়লো, দিন শেষে আপনার টাকা বাড়লো, আপনার খরচ 2 লাখ করে, আপনার ধরুন খরচ 1.5 লাখ করে, তো মাইনাস করলেন 2,05,000 থেকে 1.5 লাখ। আবার বাকি যে টাকাটা তো ফুল আপনার, দ্যাট ইজ ফর ইউর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আপনার ওয়েলথ কেমনে বাড়বে যদি আপনি বিক্রি না হয়, প্রফিট না হয়? আপনি প্রোডাক্টটার কস্ট হচ্ছে 1.5 লাখ, আপনি কি 1,30,000 বিক্রি করে আপনি কি ওয়েলথ ম্যাক্সিমাইজ করবেন? দিস ইজ একটা একটার পরের স্টেপ, এটা কিন্তু একসাথে হবে না। মানে কি বলে, একটাকে রেখে রাখতে হবে না। আমি জানি না কেন কনফিউজ করে বলতেছেন আপনারা, বাট ভেরি মানে কমন একটা কমন সেন্স দিয়ে একটা বোঝার চেষ্টা করেন। ওয়েলথ কেমনে আসবে? আপনার প্রফিট না হলে আসবে না। মাঝে মাঝে বেশি করবেন, মাঝে মাঝে কম করবেন। ইট ডিপেন্ডস অন ইউর নেচার, ডিপেন্ডস অন ইউর টাইমিং, ডিপেন্ডস অন ইউর ডিমান্ড। এখন একটা বাইক আপনি আনলেন, একটা ডিমান্ডই নাই, 1 লাখ 2,05,000 তো ধরার কথা, এটা কষ্টের থেকে একটু একটু মানে যাতে লস না হয় আমরা বিক্রি করতে হবে। 1,50,000 টাকা আপনি সারি দিবেন, আপনার কষ্ট উঠলে হইলো। মানে শেয়ার হোল্ডারের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন পরে আপনাকে খরচ, আপনাকে কস্ট বাঁচাইলেন, আপনার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন পরে করলেন। কিছু কিছু জায়গায় তো আপনার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন নাও হইতে পারে, তাই না? আপনি যদি 1,50,000 বিক্রি করে দেন, কস্টের সাথে মিল রেখে আপনি বিক্রি করে দেন, আপনার প্রোডাক্টটা লসের থেকে আপনার যে দামে কিনছিলেন সে দামে বিক্রি করে দিলেন, তখন তো আপনার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে না।
এটা বলতেছি যে অবজেক্টিভ, দিস ইজ ইউর অবজেক্টিভ, আপনার যাতে ওয়েলথ ম্যাক্সিমাইজ হয়। তার মানে এর আপনার সবসময় খালি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবেই, আপনি সবসময় প্রফিট করবেনই। প্রফিট করা আমাদের ইচ্ছা, তার মানে এই না ব্যবসা করলেই প্রফিট হয়, তাই না? আচ্ছা, ইয়েস প্রফিট স্যার। স্যাটিসফাইসিং থিওরিটা যেটা একটু আগে বললাম, যে প্রফিট স্যাটিসফাইসিং থিওরিটা হচ্ছে আপনার অ্যাচিভ স্যাটিসফ্যাক্টরি প্রফিট। আপনাকে স্যাটিসফ্যাক্টরি প্রফিট বলতে বোঝাচ্ছি আপনার প্রফিটটা এমন ভাবেই আপনি করবেন, রিস্ককে মাথায় রেখে, আপনার এমপ্লয়কে মাথায় রেখে, আপনার কম্পিটিশনকে মাথায় রেখে, আপনার সবকিছুকে মাথায় রেখে, দেন ইউ উইল অ্যাচিভ ইউর প্রফিট। এটা বলে প্রফিট স্যাটিসফাইসিং থিওরি নামে একটা থিওরি দিছে বই, আপনি দেখবেন যে হার্ভার্ড সিমন নামে একজন লোক এই টার্মটা ইউজ করছে, মানে বুঝাইছে আর কি, যে আমরা যখন অবজেক্টিভ নিয়ে পড়তেছি খালি প্রফিট প্রফিট, সে তখন একটা 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 থিওরি দিল যে অনলি প্রফিট প্রফিট করলে হবে না, প্রফিটের পাশাপাশি তোমাকে রিস্ক, এথিক্স, সাস্টেনেবিলিটি, এমপ্লয়ি, এগুলো মাথায় রেখে তোমাকে প্রফিট করতে হবে, একটা থিওরি দিল আর কি। বুঝতে পারছো? আচ্ছা। আর এই ম্যাক্সিমাইজ রেভিনিউ টেভিনিউ গুলো আমরা পড়ছি, এটা কোনো তেমন ইয়ে না, নতুন থিওরি আছে কিনা দেখি। কনস্ট্যান্ট থিওরি, কনস্ট্যান্ট থিওরি নিয়ে কি বলছে? নন ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস আর ক্রুশাল ফর লং টার্ম ভ্যালিডিটি, এটা কি বোঝাচ্ছে? আচ্ছা, এই স্যাটিসফ্যাকশনটা বুঝছেন কিনা আপনারা? আপনাদের কোনো কি বলে, কোনো কোশ্চেন আছে কিনা? নাকি ক্লাসের টাইম শেষ হয়ে গেছে দেখে আর কথাবার্তা বলবেন না? না না স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, কনস্ট্যান্ট থিওরিতে কি বোঝাচ্ছে? কনস্ট্যান্ট থিওরিতে বোঝাচ্ছে যে বিজনেস খালি সবসময় প্রফিট করতে পারবে না, হ্যাঁ, বিকজ তার একটা লিমিটেশন আছে, তার বিভিন্ন ধরনের লিমিটেশন থাকতে পারে, তার মাঝখানে লিমিটেশন আসতে পারে, তার লিমিটেশন হতে পারে, কনস্ট্যান্ট হচ্ছে লিমিটেশন, বাধা। তার লিমিটেশন হতে পারে টাইম, মানি, মানুষ, পরিবেশ, মাঝখানে চলে আসলে কিন্তু বিজনেস বিজনেস হ্যাম্পার্ড হয়। তো তো এই মানে যে যে জিনিসগুলো আপনাকে কনস্ট্যান্ট করে বিজনেসে, এটারই কনস্ট্যান্ট থিওরি নামে একটা ছোট্ট একটা জিনিস। তো আমরা এগুলো একটু থিওরি মেরি গুলো একটু জেনে রাখবো, যাতে এমসিকিউ আসে, যাতে আমাদেরকে কেউ আটকাইতে না পারে। হ্যাঁ, যে কোনো বিজনেসের আপনার কনস্ট্যান্ট থাকতে পারে। যেমন আপনি যদি চার ব্যবসা করেন, তাহলে আপনার দেখা গেল যে আপনার চুলা একটা, কিন্তু আপনার ডিমান্ড বেশি, তাহলে আপনার কনস্ট্যান্ট হচ্ছে যে আপনার চুলা একটা, দিস ইজ ইউর কনস্ট্যান্ট। বুঝতে পারছেন? মানে যেটাই কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইউর বিজনেসের বাধা আর কি। এটাকে কনস্ট্যান্ট থিওরিতে বুঝেছে। বিজনেস খালি প্রফিট করতে পারবে না যদি তার বেশি বাধা থাকে। যার বাধা কম সে প্রফিট করতে পারবে, আর যার বাধা বেশি সে প্রফিট কম করতে পারবে। দ্যাট ইজ কনস্ট্যান্ট থিওরি। আচ্ছা, তো যেহেতু আমাদের ভাগে 7টা চ্যাপ্টার আছে, আই থট যে আই উইল ট্রাই টু কমপ্লিট দ্য ফার্স্ট চ্যাপ্টার ইন ফুল, বাট দুইটা মনে হচ্ছে যে দুইটা পার্ট আর বাকি থাকবে, 5 আর 6। 4 কি শেষ করছি কিনা একটু দেখি আমি। তো চারটা চারটা পার্ট আমরা শেষ করছি, হ্যাঁ, এখানে 6টা পার্টে চ্যাপ্টারটা ডিসকাস করা হয়েছে। একটা জিনিস বাকি আছে, যেটা হচ্ছে ইএসজি। ইএসজি কোথায় এটা? হোয়াট ইজ ইএসজি? এটা তো আপনারা পড়ছেন নাকি? এনি আইডিয়া আপনারা আহ, বলবেন কিছু ইএসজি সম্পর্কে? এনি আইডিয়া হোয়াট ইজ ইএসজি? নাম শুনছেন ইএসজি কি? Yes, sir. Sustainability part. ইএসজি দিয়ে কি বোঝাচ্ছে? Environment, social governance. গভর্নেন্স, এক্স্যাক্টলি। ইএসজি দিয়ে বোঝাচ্ছে যে বিজনেসে ওই যে মানে প্রথমে চ্যাপ্টারটা ডিসকাস করছে যে খালি প্রফিট করতে হবে, ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে হবে, তখন পরে আবার সে বিভিন্ন থিওরি দিচ্ছে যে শুধু প্রফিটই শুড নট বি ইয়োর মেইন প্রায়োরিটি। হ্যাঁ, শুধু প্রফিটই করলে হবে না। সে তখন একটা স্যাটিসফাইং থিওরি বললো, কনস্ট্যান্ট থিওরি বললো। সে এখন একটা বন্ধু বলতেছে ইএসজি কেও তোমার মাথায় রাখতে হবে তুমি যখন বিজনেস করবা। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইজ ইয়োর প্রায়োরিটি, উই নো, বাট তোমাকে এনভায়রনমেন্ট, সোশ্যাল, গভর্নেন্স, এই তিনটাকেও মাথায় রাখতে হবে। এনভায়রনমেন্ট
একটু আগে প্রথমেই একটা এক্সাম্পল দিছিলাম যে আপনি যখন বিজনেস করেন তখন আপনি একটা এলাকা দূষণ করে ফেললেন, তখন কি হবে আপনার আপনার দেখা গেল আপনাকে একটা মামলা করে দিল কেউ, মামলা করলে আপনার রেপুটেশন খারাপ হবে। তো আপনি কিন্তু এই এনভায়রনমেন্টকে মাথায় রেখে আপনাকে বিজনেস করতে হবে, না হলে আপনার কিন্তু বিজনেস এফেক্ট পড়বে। তারপর আপনার হচ্ছে সোশ্যাল, আপনি যখন বিজনেস করবেন তখন আপনি শুধু প্রফিট প্রফিট করবেন না, আপনাকে স্টেক হোল্ডার, আমি বলছিলাম যে এনভায়রনমেন্টে যারা যারা আছে তারা সবাইকে আপনাকে স্টেক হোল্ডার মনে করে, তাদেরকে নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। সোশ্যাল মানে বোঝাচ্ছে যে আপনার রিলেশনশিপটা এজ সোসাইটির সাথে আপনার রিলেশনশিপটা কিরকম, আপনাকে সোসাইটি বিজনেস কিভাবে পারসিভ করে, এটাকে ভালো কোম্পানি হিসেবে পারসিভ করে। এবং ইভালিকে আমরা সোশ্যালি আমরা এখন আর ভালোভাবে দেখি না, কিন্তু একটা ভালো একটা কোম্পানিকে আমরা ধরেন স্কয়ার ভালো কোম্পানি হিসেবে চিনি, বেক্সিমকো এখন আর ভালো কোম্পানি হিসেবে চিনি না, সে অনেক চুরি জামাই করছে, মানে তার রিলেশনশিপটা সোসাইটির সাথে একটু দূরে হয়ে গেছে। সে শুধু প্রফিট প্রফিট করছে, হ্যাঁ, কিন্তু সে এই এনভায়রনমেন্ট, এই সোশ্যাল, এই গভর্নেন্স, গভর্নেন্স মানে বোঝাচ্ছে যে গভর্নেন্স, গভর্নেন্স মানে বোঝাচ্ছে যে বোর্ড অফ ডিরেক্টরস, হ্যাঁ, তারা মানে কিভাবে সিসি কোম্পানিটাকে কোড যেটা চালায়। ওইটা স্যার, জি, সিসি কোড যেটা ওইটা, গভর্নেন্স বলতে কি ওইটা বুঝাইছে? গভর্নেন্স মানে হচ্ছে কিভাবে সেটা চলছে, মানে বোর্ড অফ ডিরেক্টররা কিভাবে কোম্পানিটাকে চালাইছে, হুম, শেয়ার হোল্ডাররা কিভাবে চালাইছে। আপনার যদি পোর গভর্নেন্স হয়, পোর ভাবে চালানো হয়, আপনার ডিরেক্টররা, বোর্ড অফ ডিরেক্টররা ভালোভাবে যদি চালাইতে না পারে, তাহলে সে কিন্তু কোম্পানিটা বিভিন্ন ফ্রড করবে, ডিসিশন মেকিং ভালো হবে না, বেশি রিস্ক নিবে, প্রফিট কম হবে। মানে এই ইএসজি জিনিসটা হচ্ছে যে কোম্পানিতে এই তিনটার এফেক্ট আছে, এটা বেসিক্যালি বোঝাচ্ছে যে এই ফ্যাক্টর গুলা, আহ, এই ইস্যুগুলোকে মাথায় রেখে আপনার বিজনেস করতে হবে। আপনার পোর গভর্নেন্স হইলে কিন্তু হবে না। পোর গভর্নেন্স মানে হচ্ছে বোর্ড অফ ডিরেক্টররা ভালো একটা সময় দেয় না কোম্পানিতে, বোর্ড অফ মিটিং গুলো ভালোভাবে করে না, ম্যানেজমেন্টকে ডিসিশন দেয় না, তাহলে কিন্তু আপনার বিজনেসটাও রান করতে পারবেন না ভালো করে। এইটাই গভর্নেন্স দ্বারা বোঝানো হচ্ছে। তারপরে আপনি আরেকটা টপিক আছে যে এথিক্যাল বিহেভিয়ার, আপনি এথিক্যালি আপনি সাউন্ড কিনা, আপনি বিজনেস খালি করে গেলেন, আপনি এথিক্যালি সাউন্ড না, আপনি এথিক্স নিয়ে বদার্ড না, তাহলে কিন্তু হবে না। এই কয়েকটা ফ্যাক্টর, এগুলো কিন্তু আলাদা কোনো টার্ম না, এটা কোনো থিওরি না, বলছে এই এই ফ্যাক্টর গুলো মাথায় রেখে আপনাকে বিজনেস করতে হবে। এন্ড এটাকে সংক্ষেপে ইএসজি বলে আর কি। তো ফার্দার আমরা নেক্সট ক্লাসে, আজকের ক্লাস বাড়াবো না, আমরা নেক্সট ক্লাস থেকে একটু স্পিডে পড়বো। আমরা স্লাইডটা নেক্সট ক্লাসে দেই, যেটা শেষ হয় নাই। আমরা মিশন ভিশন থেকে শুরু করব, হ্যাঁ, এখানে কিছু টপিক আছে এগুলো তেমন ইম্পর্টেন্ট না, আমরা মিশন ভিশন থেকে শুরু করব। দেন আমরা সাস্টেনেবিলিটি নিয়ে যে কথাগুলো বলছি, স্লাইড বেশি নাই, আর 10টা স্লাইডের মতো আছে, দেন আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করতে পারবো। ঠিক আছে, তো ওকে স্যার, আজকে ক্লাস ক্লাস এখানে এখানেই শেষ। শেষ করি। আমি স্লাইডটা রেডি করে আপনাদের আপনাদের আমি নাম্বারটা দিয়ে রাখি, ক্যাপ্টেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি স্লাইডটা আপনাদেরকে পাঠিয়ে দিব, আগে আগে থেকে পাঠিয়ে দিব, যাতে আপনারা কোশ্চেন মাথায় অলরেডি রেখে রেখে দিতে পারেন যে আমাকে এই কোশ্চেনটা করবেন। কোনো হোম দিতে পারেন স্যার, হোম স্টাডি, জি, হোমওয়ার্ক আমরা কতটুকু কি করে রাখবো যেটা দিছিল? আপনারা আমি যে স্লাইডটা দিব সেটা স্টাডি করে রাখবেন, এন্ড ফার্স্ট চ্যাপ্টারটা রিডিং করে রাখবেন, সো দ্যাট ইউ ক্যান আস্ক মি কোশ্চেন্স। সেকেন্ড চ্যাপ্টার শুরু করব, সেকেন্ড চ্যাপ্টারে কোনো দিলাম না কোনো কিছু, ফার্স্ট চ্যাপ্টারটা পড়ে রাখবেন। আমি আপনাদেরকে ক্লাসের শুরুতে এসে না, সরি, ক্লাসের শেষে আমি আপনাদেরকে 10টা এমসিকিউ দিব, কারণ আই উইল চেক যে আপনারা কয়জন এই 10টা এমসিকিউ পারেন। ওকে উইথ ইউ? আমি অনলাইনে স্যার আপনাদেরকে টেস্টটা নিব, লেটস সি কিভাবে এমসিকিউ এক্সামটা নেওয়া যায়। একটা পোলের মতো করে নিব নে, হ্যাঁ, আহ, দরকার হলে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে নিলাম, আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে নেন, বেটার হয়। আমি আপনাদেরকে কিছু এমসিকিউ টেস্ট প্রতিটা কোশ্চেন প্রতিটা চ্যাপ্টার ক্লাস শেষে 10 মিনিটের জন্য রাখবো, সো দ্যাট ইউ অলরেডি ক্যান। আছে গ্রুপ, গ্রুপ আছে স্যার আচ্ছা, অলরেডি। এটা তো খুব ভালো, আপনারা আমাকে অ্যাড করে নিয়েন। আপনারা আপনাদের মতো কনভারসেশন করতে পারেন, আমি আই উইল নট বদার ইউ গাইস, বাট আমরা ক্লাসের শেষে 10 মিনিট একটু রাখবো যে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। আমরা চেষ্টা করবো 10 মিনিটে 15টা এমসিকিউ সলভ করতে পারি কিনা ফ্রম দিস চ্যাপ্টার, আমরা একটা আইডিয়া নিব। আমি আপনাদেরকে কিছু ফাইলও শেয়ার করবো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই, দরকার হইলে আপনারা আমাকে অ্যাড করে নিয়েন, আই উইল কমিউনিকেট উইথ ইউ গাইস দেয়ার। আর যদি মনে হয় যে না আপনারা অন্য একটা গ্রুপ করে নেবেন, এটা আপনাদের ইচ্ছা, না আপনারা স্যার, আমাদের দুইটা গ্রুপ আছে, একটা আপনার হচ্ছে নেক্সট কি ক্লাস আমাকে আমাদের, জানান যে, হ্যাঁ, নেক্সট ক্লাস আমাকে জানান যে হোয়াট ইউ গাইজ আর প্ল্যানিং টু ডু। ফার্স্ট ক্লাস তো এত ই করলাম না, বাট
ক্লাসের সংখ্যা তো মানে স্টুডেন্ট সংখ্যা তো অনেক বেশি দেখলাম, প্রায় 200 উপরে। তো স্যার 300 হয়, মাঝে মাঝে ঢুকতে পারে না, 300 প্লাস হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে, আমি জানি না কবে। লেটস সি। হ্যাঁ, নেক্সট ক্লাসে কিছু মেটেরিয়াল আমি আপনাদেরকে প্রোভাইড করবো, আর আমি স্লাইডটা আমি আপনাদেরকে কালকেই প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আমাকে নক দিন হোয়াটসঅ্যাপে। ওকে ওকে, ওকে স্যার। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওকে, আসসালামু স্যার আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এক্সকিউজ মি তুহিন ভাই। হ্যাঁ হ্যাঁ, ভাই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিছি, আমার একটু গ্রুপে অ্যাড দিয়ে দিন। আমি নাম্বারটা দিচ্ছি, আপনি আমাকে নক দেন। ওকে। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুহিন ভাই, হলো আমি জি ভাই, স্যারকে সিক্রেট গ্রুপে অ্যাড করে নিছি। কোনটা অ্যাড করছেন? আপনার হলো সিক্রেট গ্রুপে অ্যাড করে নিছি স্যারকে। আচ্ছা, সিক্রেট গ্রুপ যেটা হচ্ছে জাস্ট কি আমরা শুধু এডমিনরা মেসেজ দেয় ওইটা অ্যাড করে দেন, আবার হচ্ছে এই পাশে যেটা আমরা সবাই কমিউনিকেট করি ওইটা অ্যাড করে দেন। আচ্ছা, আমরা ক্লাসটা ইন করে কথা বলি, আচ্ছা, আমি তো স্যারকে সিক্রেট গ্রুপে গ্রুপে আসেন। অ্যাড করে ফেলছি, কারণ কি ওখানে সিক্রেট গ্রুপ বলতে কি পড়ালেখার জিনিস দেওয়া হবে। স্যার যদি ওখানে যদি টেস্ট নেয়, ওই টেস্টের মধ্যে তো হলো আপনার হলো রিপ্লে করতে পারবে না, এই জন্য ওই গ্রুপে অ্যাড করব। না 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 না, ওইখানে আমরা নানান ধরনের কথাবার্তা বলি, ওইখানে add আর